বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সিনিয়র লিডার মিস্টার কামরুজ্জামানকে আজকের এই প্রোগ্রামটি শুরু করবার জন্য। এবং এই প্রোগ্রামটি শুরু করবার আগে আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের একটা নতুন প্রমোশন প্ল্যান এসছে, যে প্রমোশন প্ল্যানটি আপনারা যদি দেখেন, যেটি আমাদের বিজনেসের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। এবং সেই প্রমোশন প্ল্যানটি আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই এই প্রমোশন প্ল্যানটি আপনারা ভালোভাবে দেখবেন এবং সেটাকে স্টাডি করে আপনারা এই প্রমোশন প্ল্যান গুলা জানার চেষ্টা করবেন। তো আমি আমাদের উইচ্যাটে আমাদের যে চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সে আজকের প্রোগ্রামের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি এবং আপনারা সেই লিঙ্কটি দেখেও আপনারা ইউটিউবে যেতে পারেন। আপনারা লিঙ্কটি দেখতে পারেন। তো আসুন আমরা চলে যাই আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার কামরুজ্জামানের কাছে। আমরা অনুরোধ জানাবো যে আজকের এই প্রোগ্রামটি শুরু করবার জন্য। তা আমাদের এই প্রোগ্রামটি শুরু করছেন মিস্টার কামরুজ্জামান। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের এই প্রোগ্রামটি শুরু করবার জন্য। মিস্টার কামরুজ্জামান। সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা আজকের প্রোগ্রামে আমাদের যে সমস্ত লিডাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে হয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমাদের কোম্পানি শিডিউলের প্রোগ্রাম, যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাভার থেকে আমাদের গোল্ডলাইন আলম ভাই আছেন, আলহাজ ভাই আছেন, দেন খুলনা থেকে সাগর রায় আছেন, আরো অনেক লিডাররা, অনেক স্পেশালি আমি যদি আরেকটু দেখি ভিউয়ার্সদের, অনেক লিডাররা আছেন। তো সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো পাশাপাশি আজকের প্রোগ্রামটি কোম্পানি প্রদত্ত একটি শিডিউল। আপনারা জানেন সবাই যে আজকে লিডারশিপ নিয়ে আলোচনা হবে। আসলে নেটওয়ার্ক মার্কেটিং একটা লিডারশিপের একটা টার্ম, লিডারশিপের একটা ক্ষেত্র। এখন কিভাবে এই নেটওয়ার্ক মার্কেটিং এ নিজেকে একজন যোগ্য লিডার হিসেবে তৈরি করা যায়, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো আমি আশা করব যে লিডাররা যারা এখানে উপস্থিত হয়েছেন, যে প্রত্যেকেই আমাদের আলোচনা শুনে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে সিদ্ধান্তটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরো ভালো করে গঠনমূলক উপায়ে, গঠনমূলক প্রক্রিয়ায় আমরা কাজটা করতে পারবো। তো আমি আলোচনায় আসি। মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা যে অনেক কঠিন এই দুর্যোগময় পরিস্থিতি ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে প্রথমে যদি আমি নিজেকে উপস্থাপন করার মাধ্যমে শুরু করি। আমি মোহাম্মদ কামরুজ্জামান। টিএনসিতে আমার পরিচয়, আমি একজন স্টার ডাইরেক্টর বা ওয়ান ডায়মন্ড লায়ন ডিরেক্টর ওয়ান ডায়মন্ড লায়ন। এই পদবিটি আমি 2016 সালের ফেব্রুয়ারি মাসে অর্জন করি। আজ থেকে প্রায় 16 বছর আগে আমি টিএনসিতে পদার্পণ করি। টিএনসিতে পদার্পণ করা হতে আজ পর্যন্ত এক নাগারে মনোযোগ দিয়ে টিএনসির সাথে লেগে আছি, একটাই কারণ যে আমার বিশ্বাস যে টিএনসি যেভাবে আমার ভাগ্যের চাকার পরিবর্তন ঘটিয়েছে, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, সারা বাংলাদেশে অসংখ্য ইয়াং এবং বিভিন্ন বয়সের আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, তাদের ইনশাল্লাহ জীবনের মোড় ঘুরিয়ে দেবে টিএনসি। তা আজ থেকে 16 বছর আগে আমি কিন্তু টিএনসিতে ডিরেক্টর হিসেবে জয়েন করতে পারি নাই, একজন সাধারণ ডিস্ট্রিবিউটর হিসেবে আমি জয়েন করেছি। আমার জয়েন করার সেই শুরু থেকে আমার কাছে যে জিনিসটি সবচেয়ে কঠিন প্রতিবন্ধকতাটি আমার সামনে যেটা বারবার আমার সামনে এসে হাজির হয়েছে, সেটা হলো আশেপাশের কিছু মানুষের পরামর্শ, আশেপাশের কিছু মানুষের বিভিন্ন ধরনের পরামর্শ, যে পরামর্শগুলোকে পাশ কাটিয়ে আজকের এই জায়গায় চলে আসা সত্যিই অনেক কঠিন ছিল। কিন্তু এই কঠিন কাজটাও আমি করতে সক্ষম হয়েছি বিকজ অফ আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি তাদের সিদ্ধান্তে অথবা তাদের আলোচনায় আমি গা ভাসিয়ে দেইনি, বরং আমি আমার আলোচনা, আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনের আলোচনা আমি আমার মতো করে সাজিয়েছি, যেটা অন্য কারো কথায় নয় বরং আমার সিদ্ধান্তে।
তো আজ থেকে 16 বছর আগে যখন আমি টিএনসিতে জয়েন করি, আমি একজন সাধারণ ডিস্ট্রিবিউটর। তখন টিএনসিতে সাধারণ ডিস্ট্রিবিউটরদের পদবি ছিল 1 স্টার। একটা বিজনেস সেমিনার বা একটা আলোচনা অংশগ্রহণ করে মনোগত হওয়ার কারণে টিএনসিতে ইন করি, এবং ইন করার পর আমার কাছে যেটা মনে হয়েছে টিএনসি পৃথিবীর অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম। এখন এই অন্যতম সেরা একটি প্ল্যাটফর্মে শুধু পৃথিবীর সেরা প্ল্যাটফর্মে যে নিজের নাম যুক্ত করলেই হবে না, নিজেকে সেরা হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট যৌক্তিক অথবা গঠনমূলক কাজ আমাকে করতে হবে। সেই জন্য আমি মনে প্রাণে পরিশ্রম করে আজকে এই জায়গাটা দখল করেছি। যখন আমি টিএনসিতে ইন করি, সবাই আমাকে বলেছে যে, আমার বন্ধুরা, আমার খুব কাছের বন্ধুরা আমাকে বলেছে, আমার নিকনেম কামরুল, যে কামরুল তুমি ভুল করছো, এভাবে করে এরকম প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা ঠিক হবে না, তারা হয়তো দীর্ঘদিন কাজটা করবে না, চালিয়ে নিবে না, এরকম বিভিন্ন আলোচনা দিয়ে আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। কিন্তু আমি আমার জায়গায় ঠিক থেকেছি। তা আমি বলবো, আপনারা যারা কাজটা করছেন, আপনারা যারা আমাদের ডিস্ট্রিবিউটর, ইভেন 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 8 স্টার বিভিন্ন লেভেলে আছেন, উপার্জন কম, উপার্জন বেশি, অনেক বেশি আয় করছেন, অনেক কম উপার্জন হয়েছে, এরকম বিভিন্ন লেভেলে আশেপাশের মানুষজন আপনাদেরকে যেভাবে ডিমোটিভেটেড করে, আপনাদেরকে যেভাবে নিরুৎসাহিত করে, শুধু ওই জায়গাগুলো প্রোটেক্ট করাটাও একটা লিডারশিপের বিষয়। ওই জায়গাগুলো থেকে বা ওই পরামর্শগুলো থেকে বেঁচে থাকাটাও একটা লিডারশিপের বিষয়। কারণ সবাই ওই পরামর্শগুলো অ্যাভয়েড করতে পারে না। ম্যাক্সিমাম লোক about the 80%, about 90%, even 95% ওই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে ফেলে। আর অ্যাকসেপ্ট করার কারণে তারা কেউ তাদের শেষ গন্তব্যে পৌঁছতে পারে না। তা আমি আপনাদেরকে বলবো যে, আজ থেকে 16 বছর আগে যে প্রতিষ্ঠানটিতে আমি একজন সাধারণ ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছিলাম, কিন্তু সময়ের বাস্তবতায় আজকে এই 1 স্টার ডিস্ট্রিবিউটরটি আর 1 স্টার নেই। আজকে এই 1 স্টার ডিস্ট্রিবিউটরটি পৃথিবীর অন্যতম সেরা কয়েকজন লিডারের একজন। সেজন্য আমি বলবো, আমরা যারা আজকে এই লিডারশিপ মিটিং অংশগ্রহণ করেছি, 4, 5, 6, 7, 8, ইভেন ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এন্ড বিভিন্ন লেভেলের লিডাররা আছেন, প্রত্যেকেই লিডার। ইভেন আপনি 4 স্টার, আপনার একজন ডিস্ট্রিবিউটর আছে, ইভেন ওই ডিস্ট্রিবিউটরটার জায়গায় আপনি কিন্তু লিডার। আপনি একজন 5 স্টার, আপনার 5 জন ডিস্ট্রিবিউটর আছে, ওই 5 জনের জায়গায় আপনি লিডার। আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে, আমরা আমাদের এই লিডারশিপের জায়গাটা কিভাবে আরো সুদৃঢ় করতে পারি, টিএনসিতে কিভাবে নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করতে পারি, সে বিষয়ে আজকে আলোচনা হবে। তো দেখেন, এই কাজ করার পরিক্রমায় টিএনসিতে প্রত্যেকটা মানুষ তার জীবনের কর্মক্ষেত্রে দুটা জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। একটা হলো ভালো উপার্জন, একটা হলো সম্মান। উপার্জন আছে, সম্মান নেই, ওখানে কিন্তু মানুষ যাবে না। উপার্জন দরকার, সম্মান দরকার, সামাজিক স্বীকৃতি দরকার। এখন টিএনসিতে উপার্জন আছে, সম্মান আছে, সামাজিক স্বীকৃতি আছে। তো সেই জন্য আমি যখন এই কাজটা করি, কাজটা করার পর্যায়ক্রমিক ভাবে যখন নিজেকে ডেভেলপ করতে সক্ষম হই, একটা সময় কোম্পানি আমাকে বাংলাদেশ তথা সাউথ এশিয়ায় অন্য অনেককে বাদ দিয়ে আমাকে কোম্পানি ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করে। আর যে অ্যাপয়েন্ট করার কারণে আমি বাংলাদেশের সুনাম রক্ষা করতে সক্ষম হয়েছি, পাশাপাশি আমি আমার বিজনেস বিস্তৃত করতে এই পদবিটাকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছি। কারণ আমি বলবো, আপনি যদি ব্যবসায় সফল হতে চান, সফলতার জন্য আপনার পরিশ্রম দরকার, কিন্তু সাথে কিছু টাইটেল দরকার। আর সেই সুযোগটি করে দিয়েছেন আমাকে আমাদের কোম্পানির চেয়ারম্যান ডক্টর লিনিমান। আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ওনার এই সঠিক সময়ে আমাকে বিভিন্ন পদ পদবি প্রণোদনা দিয়ে সহযোগিতা করার জন্য। পাশাপাশি টিএনসির বিজনেস প্ল্যানে আমাদের পুরনো প্ল্যানে 4টা রিওয়ার্ড ছিল, বর্তমান প্ল্যানে 2টা রিওয়ার্ড, লাক্সারি কার, ইয়াচ, প্রাইভেট প্লেন এন্ড ভিলা ফান্ড। আর বর্তমানে হলো লাক্সারি কার এন্ড ভিলা ফান্ড। প্রাইজ মানি আগে $1,95,000 ছিল, বর্তমানে $2,00,000। আমি বলবো যে, এই প্ল্যানে আমি কাজ করে এবং কাজ করার মাধ্যমে আমার কাছে যেটা মনে হয়েছে যে, আমি তো কাজ করছি একটা বড় টাকা উপার্জনের জন্য, কিন্তু কোম্পানি তো এখানে ঘোষণা দিয়ে রেখেছেন যে এখানে একটা বড় টাকা উপার্জন করা সম্ভব। এখন সেই সম্ভবটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 11 বছর 2 মাস। দীর্ঘ 11 বছর 2 মাস কাজ করে আমি টিএনসি থেকে লাক্সারি কার, ইয়াচ, প্রাইভেট প্লেন এন্ড ভিলা ফান্ড সর্বসাকুল্যে $2,00,000 ফান্ড টিএনসি ডিক্লেয়ার করেছে। আমি বাংলাদেশের সর্বপ্রথম
এই $2,00,000 ফান্ড আমি রিসিভ করতে সক্ষম হয়েছি। $2,00,000 ফান্ড আমি বাংলাদেশে সর্বপ্রথম অর্জন করতে সক্ষম হয়েছি। তথা আমার বিশ্বাস এই $2,00,000 ফান্ড আমাদের যারা ইভেন 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 8 স্টার, ব্রোঞ্জ লায়ন প্রত্যেকেই এই ফান্ডটা নিয়ে ক্যালকুলেশন করতে পারেন। এই ফান্ডটাও আপনার জন্য, এই ফান্ডটাও কোম্পানি বরাদ্দ রেখেছে আপনার জন্য। এই ফান্ডটাও কোম্পানি বরাদ্দ রেখেছে আপনার জন্য। আপনি চাইলেও এই ফান্ডটা কোম্পানির কাছ থেকে নিতে পারেন, আপনি চাইলেও এই ফান্ডটা কোম্পানির কাছ থেকে গ্রহণ করতে পারেন। কিন্তু গ্রহণ করার জন্য আপনাকে সুনির্দিষ্ট কিছু পন্থা, সুনির্দিষ্ট কিন্তু কিছু প্রক্রিয়া অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। আমার বিশ্বাস টিএনসি বাংলাদেশের প্রত্যেকটা লিডার উদ্যমী, টিএনসি বাংলাদেশের প্রত্যেকটা লিডার পরিশ্রমী, টিএনসি বাংলাদেশের প্রত্যেকটা লিডার কার্যকরী কাজ করতে প্রস্তুত। ইনশাল্লাহ প্রত্যেকের জন্য এই উপহারগুলো, এই প্রাইজ মানিগুলো অপেক্ষা করছে। আপনারা সঠিকভাবে কাজ করলে, সঠিক নিয়ম মেনে কাজ করলেই কেবল এই প্রণোদনাগুলো, এই পুরস্কারগুলো কোম্পানি থেকে নিতে পারবেন। পাশাপাশি টিএনসিতে কাজ করার মাধ্যমে আমি ইনশাল্লাহ দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ এবং পশ্চিমের দেশ আমেরিকা সহ ভ্রমণ করার সুযোগ হয়েছে। আফ্রিকা মহাদেশের আফ্রিকা সহ, সাউথ আফ্রিকা সহ অনেকগুলো দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র টিএনসির কারণে। কারণ এই লকডাউনের ঠিক কিছুদিন পূর্বে আমি এবং আমাদের লিডার কাউসার ভুঁইয়া আমরা দুইজনে আমেরিকার ভিসা কোম্পানির সুযোগে আমরা আমেরিকার কোম্পানির গ্যারান্টিতে টিএনস গ্রুপের ইনভাইটেশনে আমরা আমেরিকান এমবাসি থেকে 5 বছরের ভিসা পেয়েছিলাম। আমেরিকান এমবাসির একটা রুলস আছে যে যদি 5 বছর কেউ ভিসা পায়, সে যদি ট্রাভেল করে ফিরে আসে, তখন আবার সে অ্যাপ্লাই করলে তাকে ওই এমবাসি অনার করে আবার 5 বছরের ভিসা দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয়। আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার দীর্ঘ 3 মাস পর এই করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে মেইল আসে, প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট। দেন আমরা পাসপোর্ট নিয়ে আসলাম, ওখানেও আবার নতুন করে 5 বছরের ভিসা দেওয়া হয়েছে। মিন্স 2025 সাল পর্যন্ত যে কোনো সময় আমি ইউএসএ ভ্রমণ করতে পারি, আমেরিকা ভ্রমণ করতে পারবো। তো সেজন্য আমি বলবো যে এটা সম্ভব হয়েছে একমাত্র টিএনসির কারণে, ধৈর্য ধরে লেগে থাকার কারণে। হ্যাঁ, অনেকেই বাংলাদেশে এসে আমেরিকান কোম্পানি আমেরিকা ট্যুরের প্রমোশন দিয়েছে, লোকজন টাকা পয়সা ধার দেনা করে 10 জন 20 জন 30 জন অ্যাচিভ করেছে, একজনও ভিসা পায়নি। কোম্পানি আমেরিকার ভিসা পায়নি। কিন্তু আমাদের এটা চাইনিজ কোম্পানি, চাইনিজ অর্গানাইজেশন, আমাদের কোম্পানি চায়না বেজ একটা কোম্পানি, কিন্তু আমরা এই কোম্পানিতে কাজ করে যখন প্রমোশন অ্যাচিভ করেছি, আমাদের 5 জন অ্যাচিভ করেছে, আমরা 4 জনই কিন্তু সেই সময় ভিসা পেয়েছিলাম। তো সেই জন্য আমি বলবো যে টিএনসি এমন একটি প্রতিষ্ঠান, আসলে আপনি কোন জায়গায় জন্মেছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, আপনি নিজেকে কিভাবে সাজাতে সক্ষম হয়েছেন, সেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি বলবো টিএনসি এমন একটি প্রতিষ্ঠান, টিএনসি এমন একটি বটবৃক্ষ যেখানে যার নিচে দাঁড়িয়ে শুধু ছায়া পাওয়া নয়, যার নিচে দাঁড়িয়ে একদম অবলীলায় শুধু লিডারদের কথা শুনে, লিডারদের সাথে কাজ করে, হাসতে খেলতে একটা ছোট্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি আপনার নিজের জীবনটাকে সাজিয়ে ফেলতে পারেন। সেটা টিএনসির মাধ্যমে সম্ভব। আমি বলবো আমি সাজিয়েছি, সেই সুযোগটা আপনার জন্য অপেক্ষা করছে। তা আমি আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে, যে আমরা যারা এই কাজটা করি তাদের জন্য এরকম যথেষ্ট সুযোগ সুবিধা টিএনসি তার বিজনেস প্ল্যানে, টিএনসি তার বিজনেস সিস্টেমে রেখে দিয়েছে। সেই বিষয়গুলো আমরাও সবাই কি করতে পারি, পর্যায়ক্রমিক ভাবে অর্জন করতে পারি। যদি সামনে যাই, দেখেন আমার ক্যারিয়ারের কিছু ইনফরমেশন। যারা ডিস্ট্রিবিউটররা দেখছেন এই প্রোগ্রামগুলো বা আমার আলোচনা যারা এর আগেও শুনছেন, আমি বারবারই একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ধৈর্য ধৈর্য ধৈর্য, পেশেন্ট পেশেন্ট বি পেশেন্ট। এখন এটা তখনই সম্ভব, আপনি তখনই ধৈর্যশীল হতে পারবেন যখন লোভটা, গ্রিডিনেসটা যখন মন থেকে ফেলে দিতে পারবেন যে আমার আরো চাই আরো চাই আরো চাই। হ্যাঁ, নিশ্চয়ই আপনি টিএনসিতে একটু বেশি পাওয়ার জন্য,
বেশি পরিশ্রম করে নিজেকে একজন এন্টারপ্রেনার হিসেবে, নিজেকে একজন গর্বিত ব্যবসায়ের মালিক হিসেবে উপস্থাপন করার জন্য টিএনসিতে এসেছেন, কোনো সন্দেহ নেই। বাট ইউ হ্যাভ টু ওয়েট, যা আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কি জন্য? ওই মোমেন্টাম পর্যন্ত, ওই ক্ষেত্রটা তৈরি হওয়া পর্যন্ত, ওই সুযোগটা তৈরি হওয়া পর্যন্ত। এখন আপনি সুযোগটা তৈরি না করেই যদি আপনি কি করতে চান, অনেক বড় অর্জন করতে চান, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। আমি এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তথা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমি কাজ শুরু করি 2000 সালে। আমি ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় এই কাজটা শুরু করি, আর আজকে 2020 সাল, চিন্তা করে দেখেন, মাত্র 20টি বছর পার করেছি। আমার সমস্ত বন্ধুরা জব করে, আমার একটা কাছের বন্ধু টিএনসি তথা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নেই। আমার কোনো ভাই বোন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নেই। আমার কোনো ভগ্নিপতি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নেই। তাহলে আমি কাদেরকে নিয়ে কাজটা করলাম? আমি কি রাস্তা থেকে লোক ধরে নিয়ে এসেছি? বিষয়টার বাস্তবতা এরকম নয়। আমি অনেক একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি একটা টিম করতে সক্ষম হয়েছি, যে টিমটার বাস্তব ফিচার আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যে আমি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 2000 সালে অংশগ্রহণ করি, আজকে 2020 সাল, দীর্ঘ 20 বছর আমি এই নেটওয়ার্ক মার্কেটিং শিল্পে আছি। কিন্তু মজার বিষয় হলো, টিএনসিতে ইন করি আমি জুলাই 2005। টিএনসিতে অংশগ্রহণ করি জুলাই 2005 সালে। এখন জুলাই 2005 সালে আমি টিএনসিতে অংশগ্রহণ করার পর আজ থেকে প্রায় 16 বছর হচ্ছে আমার কাজ। এই 16 বছরে আমি যে ডেভেলপমেন্ট এখানে তৈরি করতে সক্ষম হয়েছি, কারণ আমি আমার এই নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ারে যে বিষয়টাকে আমি সবচেয়ে সহজ এবং কঠিন ভাবে আমার নিজের জীবনের বাস্তবতা দিয়ে উপলব্ধি করেছি, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং শিল্পের সফলতার জন্য আপনার দরকার একটা টিম, আপনার আমার দরকার একটা টিম। কিন্তু এই টিম তৈরি করাটা যতটা সহজ, ঠিক ততটা কঠিন। আপনি যদি আমাদের দেখানো সহজ রাস্তায় হাঁটেন, তাহলে টিম তৈরি করাটা সহজ, আর আপনি যদি কঠিন রাস্তায় হাঁটেন, তাহলে টিম তৈরি করাটা কঠিন। সেই জন্য আমি বলবো যে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি 2000 সালে ইন করেছি, 2020 সাল, আজকে 20 বছর যাবত কাজ করছি। জুলাই 2005-এ আমি টিএনসিতে ইন করেছি, এবং আমি ইন করার পর আমার সেই ছেড়ে আসা দিনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আজকে আমার নেটওয়ার্কে 4 জন স্টার গোল্ড লাইন, 6 জন গোল্ড লাইন, অসংখ্য সিলভার লাইন, অসংখ্য ব্রোঞ্জ লাইন, এবং অসংখ্য 400+ 8 স্টার, এবং 1,05,000-এরও বেশি ডিস্ট্রিবিউটর আমি তৈরি করতে সক্ষম হয়েছি। এবং যে 1,00,000+ ডিস্ট্রিবিউটরের নেটওয়ার্ক আমি তৈরি করেছি, যে 1,00,000+ ডিস্ট্রিবিউটরের নেটওয়ার্ক আমি তৈরি করেছি, সেই 1,00,000+ ডিস্ট্রিবিউটরের নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আমার জীবনের প্রথম দিকটায় সেই কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাকে একলা শুরু করতে হয়েছে। এখানে কোনোভাবেই আমার এই কাজটি অন্য কেউ করে দেয়নি। এখানে কোনোভাবেই আমার এই কাজটি কোম্পানি করে দেয়নি। কোনোভাবেই কোম্পানি আমাকে অটো প্রমোশন দিয়ে দেয়নি। এরকম কোনো সুযোগই টিএনসিতে ছিল না। কারণ সেগুলো সুযোগ নয়, অনৈতিক সুযোগ বা অন্যায্য দাবি, এরকম কোনো কিছু করারই টিএনসিতে সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি শুধু লেগে থাকার কারণে, সঠিক নিয়মে কাজটা করার কারণে আজকে টিএনসিতে 1,00,000+ ডিস্ট্রিবিউটরের নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। আজকে যারা লিডার আছেন, আজকে যারা 6 স্টার আছেন, 7 স্টার আছেন, 8 স্টার আছেন, আপনার 300 ডিস্ট্রিবিউটর আছে, 500 ডিস্ট্রিবিউটর আছে, 600 ডিস্ট্রিবিউটর আছে, প্রত্যেককেই কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজটা করতে হবে। আর কাজটা করলেই কেবল আপনারও লক্ষ্য ডিস্ট্রিবিউটর হবে। জাস্ট ওয়েট, আপনাকে শুধু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আজকে দেখেন এই লক্ষ্য ডিস্ট্রিবিউটরের টিম, লক্ষ্য ডিস্ট্রিবিউটরের গল্প
এত বড় বড় অ্যাচিভমেন্টের গল্প এটা সক্ষম হয়েছে কেবল এটা সম্ভব হয়েছে কেবল ধৈর্য ধরে লেগে থাকার কারণে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ আমরা নেটওয়ার্ক মার্কেটিং শিল্পের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো বানানো গল্প নয়, কোনো প্রফেশনাল ট্রেনার নয় যে শুধু আমি অন্য কোম্পানির অডিয়েন্সে যে একটা লেকচার মেরে 10,000 20,000 টাকা পকেটে নিয়ে চলে আসলাম, বিষয়টা এরকম নয়। আজকের এই অনলাইন জুম মিটিং এ এই এই ওয়েব বেস এই প্রোগ্রাম যারা দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি বড় হতে চান এখনই লেগে যান, সিদ্ধান্ত নেন, কাজ করুন। কারণ নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনার এককভাবে পরিশ্রম করতে হবে, আর নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে আপনার জন্য অসংখ্য লিডার অসংখ্য ডিস্ট্রিবিউটর পরিশ্রম করবে। তাহলে আমি আশা করব লিডাররা প্রত্যেকেই এই নেটওয়ার্ক তৈরি করার জন্য কঠোরভাবে মনোনিবেশ করবে। আমরা একটা সিস্টেমের সাথে কাজ করি, আমাদের সিস্টেমের নাম এক্সেলেন্ট লিডার্স ফোরাম, তথা বাংলাদেশের টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে আমি স্বাগত জানাচ্ছি, যাতে আমরা কাজটা সিস্টেমেটিক ওয়েতে পারি। আজকে আমি সবাইকে আপনাদেরকে একটা লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। কেন লাল গোলাপের শুভেচ্ছা? যে লাল গোলাপের শুভেচ্ছা কোনো ভালোবাসার মানুষকে দেওয়া হয়, লাল গোলাপের শুভেচ্ছা কোনো প্রিয় মানুষকে দেওয়া হয়, লাল গোলাপের শুভেচ্ছা কোনো পছন্দের মানুষকে দেওয়া হয়। এখন নিশ্চয়ই টিএনসিতে যারা কাজ করেন, আমরা যারা লিডার, আমাদের টিমের তথা আমাদের টিমের বাইরের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমাদের পছন্দের মানুষ, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমাদের প্রিয় মানুষ, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমাদের ভালোবাসার মানুষ। সেই জন্য আজকে আমি আপনাদেরকে একটা লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছি। আমি আশা করব সবাই খুশি হয়েছেন, কিন্তু এই লাল গোলাপ পেয়ে খুশি হলে চলবে না, আকাশে চাঁদ দেখে নাচতে হবে না, কাল থেকে রোজা রাখতে হবে। এখন রোজা রাখার সময় সকালে খাওয়া যাবে না, দুপুরে খাওয়া যাবে না, বিকালে নাস্তা করা যাবে না, চা খাওয়া যাবে না, ভোর রাতে খেতে হবে, আবার ইফতারের সময় খেতে হবে, সুনির্দিষ্ট নিয়ম পালন করতে হবে। এখন এই লাল গোলাপ আমি পেলাম, কিন্তু এই লাল গোলাপ তারাই বহন করতে পারবে যারা এই গোলাপের যোগ্য, যারা এই গোলাপ বহন করার যোগ্যতা রাখে, যারা এই গোলাপ বহন করার অধিকার রাখে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে এই গোলাপ, আমি আশা করব আপনারা সবাই মনের অজান্তে এই গোলাপটি লুফে নিয়েছেন, কিন্তু এই গোলাপ সবাই পার্মানেন্টলি বহন করতে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এই গোলাপ কারা বহন করতে পারবে, এই গোলাপ কারা বহন করতে পারবে, তাদের একটা ক্রাইটেরিয়া আজকের প্রোগ্রামে উপস্থাপন করা হবে। আমার বিশ্বাস আপনারা সবাই ক্রাইটেরিয়া গুলো দেখার পর নিজেকে ওইভাবে তৈরি করার জন্য প্রস্তুতি নেবেন। গোলাপের ইংরেজি নামটা হলো রোজ, গোলাপ। এখন আমরা যদি এই গোলাপের এক্সপ্লেনেশন যদি আমরা দেখি, তাহলে আমরা পেয়ে যাব যে এই গোলাপ দিয়ে আমি আমার জীবন সাজাতে পারবো কিনা। আমরা যারা পার্টিসিপেন্ট যারা আছি, আচ্ছা গোলাপ কি জিনিস ভাই? একটা সুগন্ধিযুক্ত ফুল অথবা একটা ভালো ফুল, কিন্তু গোলাপ ফুলকে কেউ পেছনের পকেটে রাখে না। সবাই আমরা আমাদের কোটের বুক পকেট, আমাদের শার্টের সামনের পকেট রাখতে চাই। কেন? গোলাপটাকে কেন সামনে রাখি? রাখার নিশ্চয়ই বেশ কিছু কারণ আছে। যদি আমরা ওই কারণগুলো দেখি, গোলাপ নিজে বলতেছে আই এম রেসপন্সিবল, যা আমি দায়িত্বশীল। আমাকে ফুটানোর জন্য বা আমি ফুটার জন্য কারো সহযোগিতা নেই না, আমি নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিজ থেকে আমি বিভিন্ন সুযোগ তৈরি করে আমি প্রস্ফুটিত হই। গোলাপ বলছে আমি রেসপন্সিবল, গোলাপ বলছে আমি অবিডিয়েন্ট। কার কাছে? সারাউন্ডিং, তার আশেপাশের পরিবেশের কাছে। কিন্তু আমরা কি দেখি?
যে আমরা সবাই লিডার হতে চাই, বাট আমরা কেউ দায়িত্ব নিতে চাই না। আমরা সবাই লিডার হতে চাই, আমরা কেউ অবিডিয়েন্ট হতে পারি না। এখন আপনি দায়িত্ব নেবেন না, অবিডিয়েন্ট হবেন না, তার মানে কি? আপনি গোলাপ হবেন? আপনার গোলাপ রাখার যোগ্যতা আছে? জি না স্যার, কোনোভাবেই আপনি গোলাপ রাখতে পারবেন না। দেন as for servicing or schooling means আপনাকে ডিস্ট্রিবিউটর সার্ভিস করতে হবে, আপনাকে বিজনেস সার্ভ করার যোগ্যতা অর্জন করতে হবে। এখন সার্ভিসিং মানে যে স্যার আমাদের বিজনেস তো কোনো মোটরসাইকেল না যে এটাকে কিছুদিন পর পর সার্ভিসিং করতে হবে। আমি বলবো জি, ভালো কথা বলছেন, আমাদের প্রোগ্রাম কোনো মোটরসাইকেল না, বা আমাদের বিজনেস কোনো মোটরসাইকেল না যেটাকে সার্ভিসিং করতে হবে। বাট বিজনেসটা যে চালায় সে একজন মানুষ, তাকে অবশ্যই সার্ভিসিং করতে হবে। মোটরসাইকেল চলে, মানুষও চলে। তাহলে মোটরসাইকেল 3 ঘন্টা চালানোর পর বাসায় এসে যদি ময়লা হয়ে গেছে, নিজেকে ওয়াশরুমে নিয়ে ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চিন্তা করেন, তাহলে এই বিজনেস করতে গেলেও আমার মনের যে ধ্যান ধারণা আছে এগুলোকে বাদ দিয়ে বিজনেসের মতো দায়িত্বশীল হতে হবে। কি ধরনের দায়িত্ব আপনি নিবেন? কি ধরনের দায়িত্ব আপনি নিবেন? যে আসলে ব্যবসায়িক রেসপন্সিবিলিটি। আপনার ডিস্ট্রিবিউটর যারা এই ব্যবসাটাকে পছন্দ করে তাদের দায়িত্ব আপনি নেবেন। আপনার ডিস্ট্রিবিউটর যারা এই ব্যবসাটা করতে যেয়ে কোনো না কোনো সমস্যায় পড়েছে, আপনি তাদের দায়িত্ব নেবেন। তাহলে আর মিন্স রেসপন্সিবল, ও মিন্স obedient, S means servicing or schooling, E for embrace the problem. সমস্যাকে কি করতে হবে? আলিঙ্গন করতে শিখতে হবে, সমস্যাকে ফেস করতে শিখতে হবে। এখন আমরা যেটা করি, যেখানেই সমস্যা দেখব অন্যজনের ঘাড়ে সমস্যাটা দিয়ে পালিয়ে যাব। বিষয়টা কোনোভাবেই যৌক্তিক নয়। যে যেখানে সুবিধা ছিল এখানেই কিন্তু কোনো না কোনো অসুবিধা তৈরি হয়েছে। তা আমি আপনাদেরকে বলবো, যে আমরা যারা এই কাজটা করি আমাদেরকে অবশ্যই সমস্যা মোকাবেলা করা শিখতে হবে, সমস্যাকে আলিঙ্গন করা শিখতে হবে। আর যখন এই কাজটা করতে পারবো তখনই আমরা সবাই একটা গোলাপের মতো হতে পারবো। মিন্স কখন আপনি এজ এ লিডার একটা গোলাপের মতো নিজেকে চতুর্দিকে উপস্থাপন করতে পারবেন, টিমের ডিস্ট্রিবিউটরদের কাছে উপস্থাপন করতে পারবেন, কখন আপনি নিজেকে একটা গোলাপের মতো করে উপস্থাপন করতে পারবেন, আপনাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে, আপনাকে অবশ্যই ওবিডিয়েন্ট হতে হবে, মানে অনুগত হতে হবে। এখন অনুগত বলতে কি বোঝায়? অনুগত মানে কি লিডার যা বলবে তাই করবেন, বিষয়টা এরকম নয়। ভালো মন্দ খোঁজার ক্ষমতা আপনারও আছে, কিন্তু যাকে বিশ্বাস করবেন তাকে শতভাগ বিশ্বাস করতে হবে। যদি লিডারকে বিশ্বাস করেন তাকে শতভাগ বিশ্বাস করে সামনে এগিয়ে যেতে হবে। মিন্স রোজ মিন্স রেসপন্সিবল, রোজ মিন্স obedient, রোজ মিন্স সার্ভিসিং ও স্কুলিং, রোজ মিন্স এমব্রেস দ্য প্রবলেম। এখন এই বিষয়গুলো যখন একসাথে আসবে তখন আপনি একটি গোলাপের মতো। আর যখন আপনি একজন গোলাপের মতো তখনই কেবল আপনি আপনার এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে, টিয়ানশির এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার দৃষ্টিভঙ্গিতে একজন ভালো লিডার হিসেবে
নিজেকে আপনার টিমের মধ্যে উপস্থাপন করার সুযোগটা পাবেন। About leadership. Leadership is the action, not position. by leadership শব্দটা কিসের সাথে জড়িত? অ্যাকশনের সাথে। leadership is a action, not position. এখন এই লিডারশিপ শব্দটা জড়িত অ্যাকশনের সাথে। আপনি পজিশন নিয়ে বসে থাকবেন, এটার সাথে কোনোভাবেই লিডারশিপ জড়িত না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা আমাদের 4 স্টার 5 স্টার 6 স্টার বিভিন্ন লেভেলের লিডাররা আছেন, তাদের প্রত্যেককেই কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। কমেন্টস করে বিভিন্ন বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না। অনেকেই লিডাররা এরকম করেন যে আমি তো 8 স্টার হয়ে গেছি, আমাকে কেন এখন কাজ করতে হবে? এখন কাজ করবে 7 স্টাররা। আমি তো 7 স্টার হয়ে গেছি, আমাকে কেন কাজ করতে হবে? এখন কাজ করবে 6 স্টাররা। আসলে ব্যবসায়ের কৌশলগত কারণে অথবা নীতিগত কারণে আমরা কেউ কোনোভাবেই কাউকে কোনো কমেন্টস করার অধিকার রাখি না, বরং আমরা পর্যায়ক্রমিক ভাবে এই কাজে সম্পৃক্ত হওয়ার জন্য ফ্রেন্ডলি বিভিন্ন গাইডলাইন আমরা কি করতে পারি, এই বিজনেস সিস্টেমে আমরা তাদেরকে দিতে পারি। আমি আপনাদেরকে বলবো যে ডোনাল্ড এইচ ম্যাকনন একজন বিখ্যাত রাইটার, একজন বিখ্যাত মোটিভেটর। উনি এই নীতি বাক্যটা উপস্থাপন করেছেন, লিডারশিপ ইজ অ্যাকশন, নট পজিশন। আমরা যদি সবাই আন্তরিকতার সাথে কাজটা করি, তাহলেই কেবল একটা পজিশন তৈরি হবে। আপনি 7 স্টার বড় চেয়ার নিয়ে বসে আছেন, কোনো লাভ নেই। আপনাকে সেলসে সম্পৃক্ত হতে হবে। আপনি উপরের দিকে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে উপরের দিকে যাওয়ার মতো কয়েকজন লিডার তৈরি করতে হবে। কারণ আপনি একলা কখনো উপরের দিকে যাওয়ার সুযোগ নাই। বরং আপনি যদি একলা কাজ করেন, উপরের দিকে তো যাবেনই না, বরং আরো পর্যায়ক্রমিক ভাবে হারিয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি, একজন লিডারকে হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড। আমার বিশ্বাস এই টপিকটা আপনাদের ভালো লাগবে, যে আসলে আমার কাজটা আমি করে যে আমার কাজটা আমি করে আমি কিন্তু ব্যবসায়িক ভাবে এখানে বেনিফিটেড হতে পারছি। দেখেন, 5 লিডারশিপ ভ্যালুস। এমন বিষয়টা একজন লিডারকে মাস্ট কম্পিটেন্ট হতে হবে। মিন্স একজন লিডারকে অবশ্যই প্রতিযোগী মেন্টালিটির হতে হবে। একজন লিডারকে অবশ্যই প্রতিযোগী মেন্টালিটির হতে হবে। দেন একজন লিডারকে অবশ্যই অ্যাম্বিশাস হতে হবে। অ্যাম্বিশাস মানে কি? যে আসলে অনেকেই বলবেন যে স্যার, আমি এখন একটা থানা শহরে থাকি, আমি টিএনসি 6 স্টার, একজন লিডারকে, এখানে আমি আলোচনায় ছিলাম যে একজন লিডারকে অবশ্যই কম্পিটেন্ট মিন্স হলো প্রতিযোগী মেন্টালিটির হতে হবে। যে প্রতিযোগী মেন্টালিটি মানেটা কি? যে স্যার আমি একজন 6 স্টার, আমাকে 7 স্টার পদায়ন আমাকে অর্জন করতে হবে। কোম্পানি একটা প্রমোশন দিয়েছে
যে স্যার এই প্রমোশনটা আমাকে অ্যাচিভ করতে হবে। লিডার একটা প্রমোশন দিয়েছে, স্যার এই লিডার হিসেবে আমাকে এই পদবি আমার লিডারের এই প্রণোদনাটা আমাকে রিসিভ করতে হবে। এখন আমরা অনেকেই আছি, ও কোম্পানি প্রমোশন দিয়েছে, অনেক কঠিন, এটা আমার পক্ষে অর্জন করা সম্ভব না। বাট এই করোনা ক্রাইসিসের মধ্যেও অনেকেই প্রমোশন অ্যাচিভ করে ফেলেছে। 2-4 দিনের মধ্যে লিস্ট চলে আসবে, সেই লিস্ট অনুযায়ী কোম্পানি প্রদত্ত সুযোগ সুবিধা এই বা প্রণোদনা ডিস্ট্রিবিউটররা পাবে। দেন অ্যাম্বিশাস, তাদের প্রত্যেককেই উচ্চ বিলাসী বিভিন্ন প্ল্যান করতে হবে। অনেকেই ভাববেন যে স্যার আমি মফস্বলে একজন ছেলে, আমি যদি চিন্তা করি যে স্যার আমি এখন গাড়ি কিনবো, আমি টিএনসি থেকে একটি ফ্ল্যাট কিনবো, আমি টিএনসি বিজনেস করে বাড়ি করব, আমি আপনার মতো বিদেশ ভ্রমণ করব, এটা তো স্যার ডে ড্রিম হয়ে যাবে, দিবা স্বপ্ন হয়ে যাবে, এবং এটা কেউ জানলে হাসাহাসি করবে। আমি বলবো ভাইয়া, অ্যাম্বিশন থেকে আজকের কামরুজ্জামানের জন্ম, প্রতিযোগী মেন্টালিটি থেকে আজকের কামরুজ্জামানের জন্ম। আপনি যদি অ্যাম্বিশাস হন, তাহলেই কেবল আপনার দ্বারা বড় কিছু করা সম্ভব। দেন ব্রড মাইন্ডেড, অবশ্যই আমাদেরকে বড় মনের অধিকারী হতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং 2, 4, 5, 10, 20, 50, 100, 200 টাকার বিজনেস নয়। আমি দেখেছি সামান্য টাকা নিয়ে আলোচনায় বাক বিতণ্ডতার এক পর্যায়ে লিডার টিএনসি ছেড়েছে। সামান্য টাকা, কত টাকা? খুবই সামান্য। যদি আমরা এটা দেখি, তাহলে একজন লিডার অবশ্যই ওই সামান্য টাকাগুলোর চেয়ে অনেক বেশি মূল্যবান। তাহলে আমরা যদি বড় মনের হতে পারি, বড় হৃদয়ের হতে পারি, বড় মানসিকতার হতে পারি, তাহলে কোনোভাবেই টিএনসির এই বিজনেস অপরচুনিটি আপনাকে টাচ না করে যেতে পারবে না। তাহলে আমাকে বড় মনের অধিকারী হতে হবে। কেয়ারিং, যে ক্যারি করা মানে কোনো কিছু বয়ে নেওয়া। কেয়ারিং মানে হলো আমি শুধু বয়ে নেই না, আমি অনেককে নিয়ে বইতে পারি বা বয়ে নেওয়া শেখাতে পারি। অন্যকে নিয়ে চলার মানসিকতা, এটাকে ক্যারিং মেন্টালিটি বলে। যে একজন লিডারের অবশ্যই অবশ্যই অন্যকে নিয়ে চলার ক্ষমতা থাকতে হবে। দেন 5 নাম্বার কোঅপারেটিভ, যে ভালো যোগাযোগ রক্ষাকারী হতে হবে। এখন কিভাবে ভালো যোগাযোগ রক্ষা করবেন? কিভাবে ভালো যোগাযোগ রক্ষা করবেন? কিভাবে কোঅপারেটিভ হবেন? কিভাবে আপনি আপনার ডিস্ট্রিবিউটরদের কাছে একজন ভালো লিডার সাজবেন? আপনার এই টপ 5 লিডারশিপ ভ্যালুস সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতে হবে। যে আমি ভালো চলছে এরকম নয়, আমি গাড়ি পেয়েছি এরকম নয়, আমার টিমের 1 জন 2 জন নয়, অসংখ্য ডিস্ট্রিবিউটরকে আমি গাড়ি পাইতে প্ল্যান দিয়ে, বিজনেস প্ল্যান দিয়ে, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করেছি। তো সেই জন্য আমি বলবো যে একজন লিডারকে হতে হবে প্রতিযোগী মেন্টালিটি, একজন লিডারকে হতে হবে অ্যাম্বিশাস, একজন লিডারকে হতে হবে বড় মনের, একজন লিডারকে হতে হবে অন্যকে নিয়ে চলার মানসিকতার অধিকারী, একজন লিডারকে হতে হবে কোঅপারেটিভ। এই 5টা ভ্যালুস অবশ্যই একজন লিডারের থাকতে হবে। আমি আহ্বান জানাচ্ছি যে আমরা যারা কাজটা করি, আমরা যারা টিএনসি কে ভালোবাসি, আমাদের অবশ্যই যেন
এই মেন্টালিটি গুলো তৈরি হয়, এই গুণগুলো আমাদের সবার জন্য থাকে। লিডারের ক্যারেক্টার, একজন লিডারের ক্যারেক্টার দেখেন, একজন লিডার বিবিধ গুণের অধিকারী। অনেকেই ঠাস ঠাস কমেন্টস দিয়ে দিবে যে নেটওয়ার্ক মার্কেটিং মানে তো আপনি লেফট এবং রাইটে দুইজন লোক জয়েন করাবেন, টিম হয়ে যাবে, আপনি লিডার হয়ে যাবেন, টাকা আসতে থাকবে। এ তো সহজ বিজনেস, ফাঁকি ঝুঁকির বিজনেস। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং এরকম ফাঁকি ঝুঁকির কোনো বিজনেস নয়। নেটওয়ার্ক মার্কেটিং অনেক কঠিন একটি বিজনেস। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য, আপনাকে অবশ্যই এই বেশ কিছু গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। আপনি দেখেন, যদি আমি ওর দিক থেকে আলোচনা করে থাকি, ইন্টিগ্রিটি মিন্স আপনাকে আপনার সততা থাকতে হবে, আপনার কথাগুলো অথেন্টিক হতে হবে, আপনাকে ট্রান্সপারেন্সি মেনটেন করতে জানতে হবে, যে আপনি যা বলবেন সেই অনুযায়ী কাজ করবেন, এরকম মেন্টালিটি হতে হবে। মিন্স ইন্টিগ্রিটি। দেন কারেজ, যে স্পেশালি সততা নিয়ে যখন আমরা কথা বলি, তখন বিজনেসের বিভিন্ন লেভেলে লিডারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা বেরিয়ে আসে, যে স্যার আমি তো কাজ করছি কিন্তু আমি এই পিভিটা সঠিকভাবে পাইনি, আমার এই বোনাসটা সঠিকভাবে আসেনি, আমি প্রোডাক্টটা সঠিকভাবে পাইনি, স্যার আমার এই কাস্টমারটা সঠিকভাবে সার্ভ করা হয়নি, এরকম বিভিন্ন সমস্যার কথা বারবার চলে আসে। আমি বলবো, ইন্টিগ্রিটি যদি আপনি নিজেকে এই গুণগুলোর মধ্যে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার হারিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার, আপনি হারাবেন। দেন কারেজ, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে সাহসী হতে হবে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এ কারা বড় জায়গা দখল করবে? যাদের সাহস আছে, যাদের সাহস আছে। যাদের সাহস আছে তারাই বড় হতে পারবে। বিশ্বাস করেন, যখন 2016 সালের ফেব্রুয়ারি মাসে যখন আমি একটা বড় পদক্ষেপ নেই, যে ব্যবসায়িক আমার টিম তথা আমার র্যাঙ্ক ডেভেলপমেন্টের জন্য, তখন আমাকে অনেক অনেক সাহসী উদ্যোগ নিতে হয়েছে। তখন যারা সমালোচক তারা আমাকে এরকম মন্তব্য দিয়েছেন যে পিপিলিকার পাকা হয় মরিবার তরে, এবার কামরুজ্জামান মারা যাবে। আমি বলবো, আপনার মধ্যে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে, আপনার মধ্যে যদি সততা থাকে, আপনার যদি সাহসী হন, আপনি যদি কারেজিয়াস হন, তাহলে আপনি কোনোভাবে হারাবেন না। কেন? আপনি রিস্ক নিয়েছেন। কেন নিয়েছেন? বিকজ অফ ইউ হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি,
যে আপনার কি আছে? আপনার কি আছে? সুনির্দিষ্ট হিসাব আছে, যে আপনি যে সাহস করে রিস্ক নিয়েছেন, কেন নিয়েছেন সেটার সঠিক গাইডেন্স কিন্তু আপনার কাছে আছে। দেন কারেজ, দেন অ্যাকাউন্টেবিলিটি। আপনাকে অবশ্যই কি করতে হবে? হিসাব কিতাবে পাকা হতে হবে। আমরা কিন্তু কেউ চাকরি করি না যে মাস শেষে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, বরং আমরা এমন একটা চাকরি করি, কোম্পানি আমাকে একটা ওপেন চেক দিয়ে রাখছে, সারা মাস কাজ করে কত টাকা বোনাস নিতে চাই, আপনার কর্মের ফল লিখে ফেলেন যে 5 লাখ টাকা বোনাস আসবে, 10 লাখ টাকা বোনাস আসবে, 1 লাখ টাকা আসবে, 80,000 টাকা আসবে, 70,000 আসবে, 50,000 আসবে, 30,000 আসবে, আসবেই না, লিখে ফেলে। তাহলে সেই জন্য একজন লিডারকে অবশ্যই একজন ভালো অ্যাকাউন্টেন্ট হতে হবে। কোলাবোরেশন, যে আপনাকে বিভিন্ন লেভেল অফ লোকের সাথে, বিভিন্ন লেভেল অফ পিপলের সাথে আপনাকে ব্যবসায়িক কার্যক্রমে জড়ানোর সক্ষমতা অর্জন করতে হবে। দেন হিউম্যানিটি, যে আসলে এই ব্যবসাটা করতে গেলে বিভিন্ন মাইন্ডের, বিভিন্ন মেন্টালিটির লোক আসে। এখন আপনি যদি আপনার মনের সাথে বা আপনার মানসিকতার সাথে না মিললেই একটা লোককে প্রচন্ড বাজেভাবে রিয়্যাক্ট করেন, তাহলে কিন্তু রিয়েলি আপনি ব্যবসায়িক ভাবে বেনিফিটেড হতে পারবেন না। দেন আপনাকে হতে হবে জাস্টিস। একজন লিডার হবে একজন জাস্টিস, একজন লিডার হবে তার টিমের চিফ জাস্টিস। কেন? যে একজন লিডারকে অবশ্যই সৎ পরামর্শ, সৎ গাইডেন্স ডিস্ট্রিবিউটরকে দেওয়ার ক্ষমতা রাখতে হবে। কারণ কখন আপনি জাস্টিস হতে পারবেন? যে আলোচনার শুরুতেই যে গোলাপ নিয়ে আলোচনা করেছিলাম, কারণ যাকে তাকে তো জাস্টিস হিসেবে কেউ মেনে নিবে না। অবশ্যই ওই গোলাপের 4টা গুণ একজন লিডারের মধ্যে থাকতে হবে। দায়িত্ব নেওয়ার মানসিকতা, অবিডিয়েন্ট, অনুগত, দেন আরো বিভিন্ন, স্পেশালি আপনি ডিস্ট্রিবিউটরকে সার্ভ করেন, আপনি প্রবলেম মোকাবেলা করেন অথবা প্রবলেম সলভ করেন, প্রবলেম আলিঙ্গন করেন, এরকম মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলেই কেবল আপনি জাস্টিস হতে পারবেন। কেন? যে আপনি জাস্টিস হলে বুঝতেই পারবেন যে আপনার কমেন্টস বা আপনার আলোচনা বা আপনার বক্তব্য মানুষ নিচ্ছে কিনা। কেন? প্রত্যেকবারই যদি আপনি ভুল করে বিভিন্ন ভুল রায়, ভুল ডিরেকশন লিডারদেরকে, ডিস্ট্রিবিউটরকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু তারা পর্যায়ক্রমিক ভাবে আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে। যে এখানে তারপর আরো বেশ কিছু কথা এখানে এসেছে, যে স্পেশালি যে টেম্পারেন্স মিন্স হলো যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি অন্যকে ক্ষমা করতে পারেন, আপনার রাগ বা ক্রোধটাকে আপনার কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। বিশ্বাস করেন যে যারা বড় বড় রাজনৈতিক নেতা, তাদেরকে মানুষ যে পরিমাণ গালিগালাজ প্রত্যেক দিন দেয়, যদি আপনি তাদের জায়গায় বসে চিন্তা করতেন, তাহলে হয়তো আপনার জন্য বিষয়টা অনেক জটিল হয়ে যেত। কেন? যে অনেক ভালো কাজ করেছি, একজন এমপি সাহেব অনেক ভালো কাজ করেছি, কিন্তু মানুষ তারপর গালিগালাজ দিচ্ছে। এখন কিভাবে ওই জায়গাটায় তারা তাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে? আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী তাদের কথাই ধরেন, তাহলে তাদেরকে কিন্তু মানুষ ডেইলি বিভিন্ন খারাপ কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে পুরস্কৃত করে, কিন্তু তারপরও কিন্তু তারা সারাক্ষণ আমার আপনার ভালোর জন্য, দেশ সেবার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে যায়। সেজন্য আমি বলি যে আমাকে অবশ্যই কি হতে হবে? ক্ষমা করার মহৎ গুণধারী হতে হবে। আপনাকে আমাকে
অবশ্যই এরকম ক্রোধ কন্ট্রোল করার মেন্টালিটি সম্পূর্ণ একজন লিডার। দেন ট্রান্স বেসিক্যালি এটা হলো একজন লিডারের এমন একটা ক্যারেক্টার যেটাকে বলা হয় ফোরসাইটনেস, যে একজন লিডার হবে দূরদৃষ্টি সম্পূর্ণ, যে তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ, এরকম একটা গুণের বা এরকম একটা চরিত্রের অধিকারী হবে একজন লিডার। যে একজন লিডার যে শুধু আজকে কি হচ্ছে সেটা দেখবে না, একজন লিডার তার আজকে দেখাটা নয়, আজকে যে কাজটা করছে আগামী 6 মাস পর এটা কি ধরনের রেজাল্ট নিয়ে আসবে সেটাও একজন লিডার কি করতে পারবে, অনুমান করতে পারবে, অথবা একজন লিডার অনুমান করে ওই কাজটা করতে পারবে। দেন জাজমেন্ট, যে বিচার বুদ্ধিগুণ সম্পূর্ণ, একটা টিমের প্রবলেম সলভ করার জন্য তাকে ব্যালেন্স ডিসিশন দেওয়ার ক্ষমতা রাখতে হবে, ম্যানেজিং করার ক্ষমতা থাকতে হবে। একজন লিডারকে তার টিমের ডিস্ট্রিবিউটররা কিভাবে তাদের অ্যাংরিনেসকে কন্ট্রোল করবে এই বিষয়গুলো টিচ করতে পারবে, তাহলে সে একজন সঠিক, যেটা আগে আলোচনা করা হয়েছে, জাস্টিস দেন জাজমেন্ট, আপনি সঠিক জাজমেন্ট দিতে পারবেন। এক জায়গায় বিচারক আর এক জায়গায় হলো বিচার করার বিভিন্ন ক্ষেত্র বা বিচার করার ক্ষেত্রগুলো সম্বন্ধে লোকজনকে সঠিকভাবে গাইডেন্স দেওয়া। হিউম্যানিটি, যে আসলে কাজটা করতে পেলে বিভিন্ন সুবিধা অসুবিধা সামনে চলে আসবে, কনসিডারেশন করা, তাদের সিম্পেথি, যে মানুষকে একটু ডিস্ট্রিবিউটরদের প্রতি সিম্পেথি দেখানো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, গ্র্যাটিটিউড, দেন তাদের প্রতি ধৈর্য ধরে রাখা। একজন লিডার ভালো রেজাল্ট তৈরি করতে পারছে না, একটু ধৈর্য থাকেন, একটু ধৈর্যশীল থাকেন, তার সাথে থাকুন, তাকে সাহস দেন, ইনশাল্লাহ সেও আপনাকে বড় রেজাল্ট তৈরি করে দিতে সক্ষম হবে। আমার বিশ্বাস এই লিডারশিপ, আজকের এই লিডারশিপের আলোচনায় একজন লিডারের ক্যারেক্টার নিয়ে যতগুলো আলোচনা হলো, আমার বিশ্বাস আপনাদের এই বিষয়গুলো আসলে একদিনে বা সাময়িক সময়ের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এই সবগুলো বিষয় একসাথে নিয়ে আসা কোনোভাবে সম্ভব নয়। দেন লিডারশিপ কোয়ালিটিস, যে আমরা যদি প্রথম দেখি বেশ কিছু বিষয় একজন লিডারের, ভালো লিডারের চরিত্রের মধ্যে আলোচনা হয়ে গেছে। যদি তারপর দেখি যে অনেস্টি, সততা নিয়ে কথা হয়েছে, আমাদের কারেজ নিয়ে কথা হয়েছে, সিনসিয়ারিটি নিয়ে কথা হয়েছে, ধৈর্য নিয়ে। আসলে দেখেন, আপনি ভালো করতে চান, আপনি টিএনসির গোল লাইন হতে চান, গাড়ি অর্জন করতে চান, বা কে বাধা দিয়েছে? একটা জিনিস আপনাকে বাধা দিয়েছে, সেটা হলো লোভ এবং ধৈর্যহীনতা, ধৈর্য হারিয়ে ফেলা। এই জিনিসটা অবশ্যই আপনাকে বাধা দিচ্ছে। এখন আপনি যদি আপনার ধৈর্য ধরে রাখতে পারেন, আপনি যদি প্যাশনেট হন, তাহলে অবশ্যই আপনি টিএনসি থেকে এই সবটুকু অর্জন অবশ্যই করতে পারবেন। আপনাকে কনফিডেন্স হতে হবে, মানে আত্মবিশ্বাসী হতে হবে। আপনার উইজডম মিন্স আপনার প্রেরণা থাকতে হবে। এই বিষয়গুলো যখন থাকবে, তখন আপনার কোয়ালিটি অন্যদের চোখে পড়বে। আর একজন কোয়ালিটি লিডারই কেবল কোয়ালিটি বড় বড় অ্যাচিভমেন্ট করতে পারে। যদি আমরা একটা গ্ল্যান্স আবার দেখি, একজন গুড লিডারের কি ধরনের গুণগুলো থাকতে পারে, যে স্পেশালি ইন্টিগ্রিটি, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, ক্লিয়ার গোল, সঠিক গন্তব্য তার জানা থাকতে হবে। একজন লিডারের সঠিক গন্তব্য জানা থাকতে হবে। যে সঠিক গন্তব্য বলতে কি বোঝায়? একজন লিডারকে অবশ্যই সে কোথায় যাবে, কারণ আপনি একজন 6 স্টার, আপনি একজন 7 স্টার, আপনি একজন 8 স্টার, আপনি গোল্ড লাইন হবেন, আপনি ডিরেক্টর হবেন, কোম্পানি থেকে $2 লক্ষ ফান্ড অর্জন করবেন। এখন এই বিষয়গুলো যদি আপনি পেতে চান, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। বিকজ অফ আপনি অন্য কোথাও যাবেন, আর একটা কোম্পানি ইনভাইটেশনে যাচ্ছেন, অন্য কোথাও একটা চাকরির জন্য চলে যাচ্ছেন, আরে আপনি তো 8 স্টার,
আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আর একটা বছর পরিশ্রম করলে টিএনসির গোল লাইন হচ্ছে টিএনসি থেকে গাড়ি পাচ্ছি, তাহলে আপনি যে চাকরিতে যাচ্ছেন ওখানে কিন্তু 1 বছর পরে গাড়ি পাওয়ার সুযোগ নেই। আপনি যে অন্য একটা কোম্পানিতে জয়েন করছেন, ইভেন অন্য কোম্পানিটাতেও 1 বছর পরে গাড়ি পাওয়ার সুযোগ নেই। অনেকে এরকম চ্যালেঞ্জ করেছেন, দেখিয়ে দেবো টিএনসি না করলেও ভালো থাকা যায়, টিএনসি না করলেও বড় গাড়ি চলা যায়, কিন্তু পারেনি। বরং এমন বিপদে পড়েছে আবার হাতে পায়ে ধরে টিএনসিতে ফেরত আসতে বাধ্য হয়েছে। সেই জন্য আমি বলছি, একজন লিডারশিপে আপনার লক্ষ্য পরিষ্কার করা চাই, লক্ষ্য স্থির করা চাই। গুড এক্সাম্পল, যা আসলে শুধু আলোচনা নয়, এক্সাম্পল হিসেবে নিজেকে উপস্থাপন করুন, উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করুন, শুধু আলোচনায় নয়। যদি আমরা কি করতে পারি, নিজেকে এক্সাম্পল হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলেই কেবল আমি একজন গুড লিডার হতে পারি। আমার ভিশন, যে আসলে কি চাই, কি যাই, কোথায় যেতে চাই, আমার ভিশন, আমার মিশন ভিশন গোল, মিশন ভিশন গোল, এই জিনিসগুলো অবশ্যই আমার ঠিক থাকতে হবে। ক্লিয়ার কমিউনিকেশন, যে আসলে আমরা সঠিকভাবে টিম লিডারদের সাথে কমিউনিকেট করি না। আমাদের অসংখ্য ডিস্ট্রিবিউটররা শুধু একটা খারাপ গুণের কারণে হারিয়ে গিয়েছেন, রং কমিউনিকেশন, ভুল যোগাযোগ। আমি বলবো কার্যকর যোগাযোগ যদি রাখতেন তাহলে আপনি হারাতেন না। কারণ আপনি আপনার ক্রস লাইনের সাথে অনেক ভালো যোগাযোগ রেখে কোনো লাভ নেই, বরং আপনি আপনার টিম লিডারদের সাথে অনেক ভালো যোগাযোগ রাখেন। আপনি টিম লিডারদের সাথে অনেক ভালো যোগাযোগ রাখলেই কেবল আপনি অনেক ভালো অর্জন করতে পারবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে ক্লিয়ার কমিউনিকেশন করা চাই, মানে কার্যকর একটা ভালো যোগাযোগ রাখা চাই। এটা যদি রাখেন তাহলে কেবল আপনি একজন গুড লিডার হতে পারেন। স্যার আমার আপলাইন ভালো না, তার সাথে কিভাবে যোগাযোগ রাখবো? ওকে, একজন ভালো আপলাইন খুঁজে নিন। একজন লিডারের কেবল একজন আপলাইন থাকে না, অসংখ্য, তার উপরে অসংখ্য ভালো ভালো লিডার আছেন। যে কোনো একজনের সাথে আপনি একটা কার্যকর যোগাযোগ রক্ষা করুন, আর যে কোনো একজনের সাথে একটা কার্যকর যোগাযোগ রক্ষা করলেই কেবল আপনি একজন গুড লিডার হতে পারেন। সবসময় একজন গুড লিডার তার সেরাটা উপস্থাপন করার ক্ষমতা রাখতে হবে। এক্সপেক্ট দ্য বেস্ট। মনে রাখবেন, আপনার সন্তান আপনার কাছে সবসময় ভালোটা চায়। তাহলে আপনার টিম লিডার, আপনার ডিস্ট্রিবিউটর, আপনার ফলোয়ার, আপনার সন্তান তুল্য, তারাও আপনার কাছে সবসময় ভালোটা চায়। তাহলে আপনার কাছে যেমন ভালোটা চায়, আপনারও দায়িত্ব হলো তাদের কাছ থেকে ভালোটা আদায় করে নেওয়া, এবং সেটা করতে হলে অবশ্যই ওরকম মেন্টালিটি নিয়ে কাজটা করতে হবে। সাপোর্ট, সহযোগিতা। মনে রাখবেন, আপনি যদি বলেন আপনি ভালো কাজ করেন, আপনাকে প্রত্যেকদিন আমি 2000 টাকা পাঠাবো, দিস ইজ নট সাপোর্ট। আমি বলবো এটা বিষের মতো কাজ করবে। এই যে দিয়ে অভ্যাস করলেন, কিছুদিন পরে এই ডিস্ট্রিবিউটর গুলো কাজ ছেড়ে দিয়ে আপনার থেকে নগদ প্রণোদনা পাওয়ার আশায় বিভিন্ন ফোন দিয়ে আসবে। বরং কাজ করার জন্য কার্যকর সাপোর্ট, যেটা, যে আপনার লোকজনকে ডাকুন, আপনার টিম লিডারদের ডাকুন, আমি একটা সুন্দর ট্রেনিং আয়োজন করছি আপনার জন্য। আপনার টিমের ডিস্ট্রিবিউটরদের ডাকুন, আমি একটা সুন্দর ট্রেনিং আয়োজন করছি। এরকম কার্যকর সাপোর্ট আপনি কি করতে পারেন, তাদের জন্য অ্যালাউ করতে পারেন। এনকারেজমেন্ট, যে তাদেরকে উৎসাহিত করার ক্ষমতা থাকতে হবে। যে আসলে দেখেন, ডিস্ট্রিবিউটররা কাজ করতে চায় না, ডিস্ট্রিবিউটররা কাজ করতে চায় না। ইভেন তারা যেভাবে কাজ করতে চায় সেভাবে কাজ করে ভালো রেজাল্ট তৈরি করা সম্ভব নয়। তাই আমি বলবো যে ডিস্ট্রিবিউটররা কাজ করতে চায় না, কিন্তু যদি আপনি কাজটা করাইতে চান তাদেরকে দিয়ে, তাহলে অবশ্যই আপনার এনকারেজ করার ক্ষমতা থাকতে হবে। এনকারেজ করার ক্ষমতা থাকতে হবে। দেন রেকগনিশন, ভালো কাজের স্বীকৃতি দেওয়া। তাদের কাজের স্বীকৃতি অবশ্যই আপনার দিতে পারতে হবে। তাদের কাজের স্বীকৃতি অবশ্যই আপনাকে দিতে পারতে হবে। রেকগনিশন, মাঝে মাঝে ছোট ছোট প্রোগ্রাম আয়োজন করুন, তাদেরকে সেলিব্রেট করুন, একটা গিফট দেন। স্যার কি গিফট দিব?
1 লক্ষ টাকার পুরস্কার দিবেন? নো নিড। তার নামটা সুন্দর করে লিখে একটা ক্রেস্টে, যে ভালো কাজের জন্য, ভালো অ্যাচিভমেন্টের জন্য আপনি তাকে পুরস্কৃত করেছেন, সেটা সে তার পরিবারকে দেখাবে, সেটা সে তার টিমের ডিস্ট্রিবিউটরদের দেখাবে। সেখান থেকে তার বিজনেসের পরিবেশটা সুন্দর হবে, সে ভালো বিজনেস করতে পারবে। দেন স্টিমুলেটিং ওয়ার্ক, যে কাজগুলোকে একভূত করে রেজাল্ট তৈরি করা, যে শুধু এলোমেলো ভাবে কাজ করা নয়, কন্টিনিউয়াস কাজ করে যাওয়া এবং ওই কন্টিনিউয়াস কাজের রেজাল্ট। কারণ আমি 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং করি, এটার নির্যাস আমি এখন ভোগ করছি। আমি 16 বছর টিএনসিতে পরিশ্রম করে সেটার নির্যাস আমি ভোগ করছি। এখন আপনি যদি বলেন যে স্যার এতদিন লেগে থাকতে পারবো, বলবো তাহলে ধৈর্য না থাকলে সময় নষ্ট করে লাভ নেই। কারণ যদি বড় অর্জন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে? কন্টিনিউয়াস একটা কাজ করে যেতে হবে। ফোকাস অন টিম ইন্টারেস্ট এন্ড যে আসলে একজন লিডারকে আমার টিম কি চায় সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে। আপনি এখন ট্রেনিং করাচ্ছেন, কিন্তু আপনার লিডাররা এই ট্রেনিংটা অথবা আজকের আলোচনাটা তারা শুনতে চায়নি। তারা শুনতে চাইছে সমসাময়িক কি অপরচুনিটি আছে এগুলো। আপনি এগুলো জানান, জানালে ওখান থেকে কি হবে? আরো বিভিন্ন ধরনের ইন্সপিরেশন অথবা তাদের ফোকাসটা, তাদের ফোকাস এবং আপনার ফোকাস যখন এক হয়ে যাবে, তখন ওখানে বড় রেজাল্ট হবে। তাদের ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট যখন এক হয়ে যাবে, বড় রেজাল্ট হবে। তাদের নিডস এবং আপনার নিডস যখন এক হবে, তখন বড় আউটকাম আসবে। দেন ইন্সপিরেশন, যেটা অলরেডি আমার বিশ্বাস এই আলোচনাগুলো সবগুলোই আপনাদের ভালো লাগবে এবং ইন্সপায়ার করার ক্ষমতা একজন গুড লিডারের অবশ্যই সবাইকে ইন্সপায়ার করার ক্ষমতা থাকতে হবে। এই আলোচনাগুলো যদি আপনারা আপনাদের টিমের মধ্যে যথাযথভাবে কার্যকর ভাবে উপস্থাপন করতে পারেন, তাহলেই কেবল আপনি নিজেকে একজন গুড লিডার হিসেবে দাবি করতে পারেন। যে একজন গুড লিডারের কি থাকবে? সততা থাকবে, তার লক্ষ্য ক্লিয়ার থাকবে, সে গুড এক্সাম্পল হিসেবে নিজেকে উপস্থাপন করবে, তার ভিশন ক্লিয়ার থাকবে, তার ক্লিয়ার কমিউনিকেশন মিন্স হলো সে টিমের সাথে কার্যকর যোগাযোগ রাখবে, তার কাছ থেকে ডিস্ট্রিবিউটররা সবসময় সেরাটা আশা করবে, সেও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সেরাটা বের করে নেবে। সে সিস্টেমেটিক সাপোর্ট দিবে, তার এনকারেজ করার ক্ষমতা থাকবে, সে তার টিম লিডারদের রিকগনাইজ করবে, সে কাজের সমষ্টিটা নিয়ে বিবেচনা করবে, সে টিম ইন্টারেস্ট অথবা টিমের প্রয়োজন অনুযায়ী ফোকাস করবে এবং সে তাদেরকে যথেষ্ট ইন্সপায়ার করবে। এই বিষয়গুলো যদি কোনো লিডারের কার্যক্রমের মধ্যে পাওয়া যায়, সে একজন লিডার। এখন বলছি, গ্রেট লিডার্স ইন্সপায়ার গ্রেটনেস ইন আদার্স। এখন আমরা কি চাই? আমরা সবাই শাহরুখ খানের মতো হতে চাই, আমরা সবাই সালমান খানের মতো হতে চাই। সাউন্ড কম হচ্ছে বলতেছে। আমরা সবাই সালমান খানের মতো হতে চাই, বাট শাহরুখ খান, আমি কামরুজ্জামান। তাহলে আপনি আবুল হাশেম, আপনি জামাল হোসেন, আপনি আবু ইউসুফ, আপনি জামাল উদ্দিন, আপনি শাহরুখ খান নয়। তাহলে অবশ্যই আমাকে শাহরুখ খান হতে হবে এরকম টেনশন নেওয়ার কোনো দরকার নেই। বরং আমি শাহরুখ খান নই, কিন্তু আমি মিস্টার আমি। তাহলে আমাকে কি করতে হবে? কিছু গ্রেট কাজ করতে হবে। তাহলে কি হবে? গ্রেট লিডার্স ইন্সপায়ার গ্রেটনেস। যে আপনি যে কিছু ভালো কাজ, আদর্শ কাজ করেছেন, আপনার এটা দেখে আপনার টিমের ফলোয়াররা ইন্সপায়ার হবে, আপনার টিমের ফলোয়াররা ইন্সপায়ার হবে। এবং কি বলছে? গ্রেট লিডার্স ইন্সপায়ার গ্রেটনেস ইন আদার্স মিন্স কি? তার যে মহানুভবতা, তার যে বিশাল প্রাপ্তি,
তার যে বিশাল অর্জন, এই জিনিসটাই সে তার টিম মেম্বারদের মাঝে ছড়িয়ে দেবে। আমি বলবো, দেখেন, আজকে গাড়ি পাওয়ার কোনো কৌশল আমার আর শেখার দরকার নেই। বিকজ অফ আমি গাড়ি পেয়েছি, বিকজ অফ আমি ভিলা ফান্ড $1,70,000 মিনস $2 লাখ টোটাল ফান্ড আমি পেয়েছি। কিন্তু কিন্তু আমি কোনোভাবেই এই প্ল্যানিং গুলো, এমন কোনো মিটিং নেই যে আমার ভালো অর্জনের জন্য এই বিষয়গুলো কাজ করেছে সেটা উপস্থাপন করি না। কেন? আমি চাই আমাদের ফলোয়াররা পাক, আমাদের ফলোয়াররা আরো বেশি অর্জন করুক। মিনস হলো গ্রেট লিডার্স ইন্সপায়ার গ্রেটনেস ইন আদার্স। একজন লিডারের ভিউজ গুলা, লিডার্স ক্যান গেট দ্য বেস্ট আউট অফ পিপল। যে অন্য অনেক মানুষ থেকে লিডার অনেক ভালো কিছু পেতে পারে, বা আমরা লিডারের কাছে অনেক ভালো কিছু পেতে পারি। লিডারশিপ ইজ অল অ্যাবাউট গিভিং এন্ড সার্ভিং। যে আসলে দিলে কখনো কমে না, সেটা হাজী মোহাম্মদ মুহসিন হাতেম তাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম বিভিন্ন মানুষের দৃষ্টান্ত আছে। দাতারা কখনো গরিব হয় না। আর যারা অন্যের জন্য খাটে, আপনি পরিশ্রম করে একজনের টিমে 3 দিন 2 দিন 5 দিন ট্রেনিং করিয়ে তার টিমটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সে এখন গাড়ি পেয়েছে। আসলে তার গাড়িটা আপনার নেওয়ার দরকার নেই। সে যখন মঞ্চে উঠে বলবে যে আমার লিডার আমার এই বিপদ মুহূর্তে আমার টিমকে সঠিক গাইডেন্স দেওয়ার কারণে আজকে আমি কার অ্যাচিভার হতে পেরেছি, আমি কৃতজ্ঞ লিডারের প্রতি, এই কথাটা শুনলেই আপনার কাছে মনে হবে অনেক দামি গাড়িতে আপনি চড়ছেন, অনেক দামি কাজ আপনি আপনার জীবনে করেছেন। কেন? যে আপনি অনেক মানুষের সামনে আপনাকে একজন প্রশংসায় ভাসিয়েছে। আপনার অজান্তে শত শত ডিস্ট্রিবিউটরদের প্রোগ্রামে আপনার মহত্ব নিয়ে, আপনার ভালো কাজ নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে হলো একজন লিডার দিবে, দাতা হবে, কমবে না। একজন লিডার অন্যের জন্য কাজ করবে, কখনো তার ক্লান্তি আসবে না। যে একজন লিডার অবশ্যই অ্যাম্বিশিয়াস হবে, যেগুলো আলোচনা হয়েছে। গুড অ্যাটিটিউড, একজন লিডারের দৃষ্টিভঙ্গি অবশ্যই ভালো হবে। লিডারশিপ মিন্স বিং ইন টাচ উইথ ইউর পিপল, মানে একজন লিডার অবশ্যই তার টিমের ডিস্ট্রিবিউটর, তার টিমের লিডারদের সাথে কন্টিনিউ টাচ রাখবে। লিডার সেট দ্য রাইট এক্সাম্পল। লিডার সবসময় নিয়মতান্ত্রিক ভাবে কাজ করবে। লিডার এরকম মনে করবে না যে আজকে একটু 2 নাম্বারই করে ফেলি, কেউ দেখবে না। বিষয়টা এরকম নয়। মনে রাখবেন, পৃথিবীতে কোনো অন্যায় কখনো গোপন থাকে না। একটা গল্প, যে পানির বুদবুদ, আপনারা এখন বর্ষাকাল, বৃষ্টি হয়, বৃষ্টিতে যখন আঙ্গিনায় উঠোনে রাস্তার ধারে পানি জমে যায়, উপর থেকে গাছ থেকে অথবা বৃষ্টির একটা ফোঁটা যখন আবার পড়ে, তখন এখানে একটা বুদবুদের তৈরি হয়। এই একটা বুদবুদ থেকে অনেক জটিল একটা খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছিল। তাই নিয়ে ড্রামা সিরিয়াল হয়েছে, অনেক বিখ্যাত বড় বড় গল্পে সেটা উপস্থাপন করা হয়েছে। যে 2 বন্ধু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতে যায়। তারা ওখানে যে অনেক টাকা উপার্জন করে, টাকা উপার্জন করার পর ওরা ভাবছে যে আসলে অনেক টাকা উপার্জন করেছি, এরকম কঠিন যুদ্ধ চলছে, যে কোনো সময় মারা পড়তে পারি, আর টাকা দরকার নেই, চলো দেশে ফিরে যাই। 2 বন্ধু দেশে ফিরছে। পাহাড়ি পথ, একটা পাহাড়ের পাদদেশে বসে আছে, এমন সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মাঝে এক বন্ধু আরেক বন্ধুকে চেপে ধরছে, ধরার পর বলছে তোকে আমি মেরে ফেলবো। যে দোস্ত রাখো, কেন মারবা? হয় আমি যদি মেরে ফেলি তাহলে এই সবগুলো টাকাই আমি পেয়ে যাবো। হয় দোস্ত আমাকে মারার দরকার নেই, তুমি সব টাকা নিয়ে যাও। হয় না, তুমি মানুষকে বলে দিবা, তুমি এই কথায় থাকবা না, তুমি ফিরে যাই আমাকে সব টাকা দিবা না। হয় না দোস্ত, সত্যি বলছি তোমাকে দিয়ে দেবো। তাহলে শোনো, আজকে যে তুমি আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলার পিছনে একটা সাক্ষী থেকে যাবে। হয় না, কোনো সাক্ষী থাকবে না। হয় না ফ্রেন্ড, সাক্ষী থাকবে। কি সাক্ষী থাকবে? হয় এই পানির বুদবুদ সাক্ষী দিবে, এই পানির বুদবুদ একদিন সাক্ষী দিবে যে তুমি আমাকে মেরে ফেলেছো। হয় না, ইম্পসিবল
এখানে আমি এবং তুমি ছাড়া কেউ নেই। আমি যদি তোমাকে হত্যা করে ফেলি তাহলে কেউ কোনোদিনও আর জানতে পারবে না তোমাকে আমি হত্যা করেছি। সে ওই পাহাড়ের পাদদেশে বন্ধুকে মেরে ফেলে দিল। ফেলে দিয়ে সে দেশে ফিরে গেল। অনেক টাকা উপার্জন করেছে। ওই বন্ধুর মায়ের কাছে সে উপস্থাপন করেছে যে আন্টি, আপনার ছেলে যুদ্ধের সময় গোলা লেগে মারা গেছে, আমি অনেক কষ্টে জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। সে বাড়িতে যে অনেক সুন্দর ঘর করেছে, বিয়ে করেছে। একদিন বাড়ির ব্যালকনিতে বসে এরকম বৃষ্টি দেখছে আর পানির মধ্যে বুদবুদ উঠছে। সেই বুদবুদ দেখে সে হাসছে। আর ওই বন্ধুর কথা মনে হয়ে গেল যে আমার বন্ধু তো বলেছিল এই বুদবুদ থেকে কি হবে, আমার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হবে। এই পানির বুদবুদ কি করবে, বৃষ্টির এই বুদবুদ সাক্ষী দিবে যে তুমি আমাকে হত্যা করেছিলে। সে তখন অনেক জোরে জোরে হাসছে। সে বোকা ছিল, সে আমাকে প্রতিরোধ করতে পারতো, সে মৃত্যুকেই মেনে নিয়েছিল। এমন সময় তার ওয়াইফ এসে পেছন থেকে বলছে, কি ব্যাপার, একলা একলা হাসছো কেন? আরে জানো, এরকম এক ঘটনা, এভাবে আমি আমার বন্ধুকে মেরে ফেলেছি, আমি অনেক টাকা ওখান থেকে নিয়ে এসেছি। এই কথা জানার পর তার স্ত্রী সাথে সাথে পুলিশ স্টেশনে ফোন দিল। সে পুলিশকে বলল যে আমার স্বামী একজন খুনি, সেরকম তার বন্ধুকে নিয়ে এত বছর পূর্বে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাশিয়া ব্যবসা করতে গিয়েছিল। সে ফিরে আসার সময় এভাবে তার বন্ধুকে মেরে ফেলে আজকে সে নিজ মুখে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে, তাকে গ্রেফতার করুন, কারণ একজন খুনির সাথে আমি সংসার করতে চাই না। আমি বলবো কোনো অপরাধ কখনো গোপন থাকে না। আজকে করে ফেলে বিষয়টা এরকম নয়। একজন লিডার যদি বড় লিডার হতে চান তাহলে অবশ্যই সবসময় সঠিক কাজটা করবেন। লিডার কেন স্ট্যান্ড অ্যালোন, লিডার একা দাঁড়াবে না। লিডার সবসময় তার সাথীদেরকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে, তার ব্যবসায়িক পার্টনারদেরকে নিয়ে যে কোনো প্রতিযোগিতায় দাঁড়াবে। ম্যানেজার ভার্সেস লিডার, যে আমরা সবাই লিডার হতে চাই, কিন্তু আমাদের যে ম্যানেজার মেন্টালিটিটা মন থেকে সরাতে পারি না। ম্যানেজার কি বলে, হি ড্রাইভস এন্ড অর্ডার, আর লিডার কি বলে, হি কোচেস এন্ড অ্যাডভাইস। আমি আমার টিম লিডারদেরকে আদেশ করি না, বরং আমি আমার টিম লিডারদেরকে পরামর্শ দেই এবং তাদেরকে গাইড করি যে এভাবে করে কাজটা করলে সফলতা আসবে। আপনাকেও, আপনি 6 স্টার 7 স্টার 8 স্টার, আপনাকেও এই কাজটাই করতে হবে। একজন ম্যানেজার act as a boss, আর লিডার act as a coach or facilitator। যে লিডার একজন কি, কোচ। লিডার একজন বস নয়, লিডার একজন কোচ। দেখবেন ইউরোপিয়ান লিগ গুলোতে প্লেয়াররা যখন খেলে আর কোচের দৌড়দৌড়ি দেখে মনে হয় তাকে ফিল্ডে নামিয়ে দিলে সে অনেক বেশি খেলতে পারবে, কিন্তু বিষয়টা এরকম নয়। সে দৌড়াচ্ছে প্লেয়ারদের উত্তেজনা তৈরির জন্য, গাইড করার জন্য। আমি বলবো যে আমি আপনি শুধু কথা বলে নয়, আমি আপনার এক্সাম্পল তৈরি করে দেখাতে হবে যে আমরা কি করতে পারি। আমরা লিডারদের কাছ থেকে এরকম বিভিন্ন ফ্যাসিলিটি আমরা নিতে পারি, বসের কাছ থেকে সেই ফ্যাসিলিটি আমরা কখনো নিতে পারি না। যে একজন লিডার কি করে সব সময় ভয় দেখিয়ে কাজ আদায় করতে চায়, আর একজন ম্যানেজার সবসময় ভয় দেখিয়ে কাজ আদায় করতে চায়, আর একজন লিডার সততা অথবা তার আদর্শকে উপস্থাপন করার মাধ্যমে, ইন্সপায়ার করার মাধ্যমে তারা ফিল্ড থেকে কাজ আদায় করে নেয়। একজন ম্যানেজার হি নোজ, মানে একজন ম্যানেজার নিজেকে এরকম মনে করে যে আমি সব অ্যান্সার জানি, কিন্তু একজন লিডার সব সময় পরামর্শ করে এবং সে আরো পরামর্শ খুঁজে ফিল্ড থেকে কিভাবে সে আরো ভালো পরামর্শ নিতে পারে। একজন লিডার, একজন ম্যানেজার সবসময় বিশ্বাস করে আমিতে, আর একজন লিডার সবসময় বিশ্বাস করে উই এবং ইউতে, আমরা এবং তোমরা বা তুমি। একজন লিডার কখনো বলে না যে আমি এই কাজটা করব, আমি এই কাজটা করব, আমি এই কাজটা করবো, এরকম নয়। আমরা সবাই মিলে এই কাজটা করব, আমরা সবাই মিলে এই কাজটা করব। ম্যানেজার সবসময় কি করে, প্ল্যান করে এবং বাজেট করে, আর লিডার সবসময় ক্রিয়েটিভ বিভিন্ন ভিশনারি বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে আসবে এবং তার স্ট্র্যাটেজি থাকবে, এটা অর্জন করার বিভিন্ন কার্যকর স্ট্র্যাটেজি থাকবে। ম্যানেজার সবসময়
মেনটেন করে লিডার সবসময় ডেভেলপ করে। একজন ম্যানেজার ফোকাস অন সিস্টেম এন্ড স্ট্রাকচার, আর একজন লিডার ফোকাস অন পিপল। কারণ তাকে লিডার তৈরি করতে হবে। একজন ম্যানেজারের কয়েকজন সহকারী ম্যানেজার থাকবে, কয়েকজন এরিয়া রিপ্রেজেন্টেটিভ থাকবে, ফিল্ড রিপ্রেজেন্টেটিভ থাকবে, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ থাকবে, এরকম লোককে সে ম্যানেজ করবে। কিন্তু একজন লিডারের এগুলো থাকবে না। একজন লিডারের জাস্ট কিছু লোক থাকবে, তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে বিভিন্ন পদ পদবি মেনটেন করে উপরে আসার কৌশলগুলো শেখাতে হবে। দেন একজন ম্যানেজার সব সময় কি করে ডিরেক্টিং মিন্স সে বিভিন্ন গাইডেন্স দিয়ে থাকে, নির্দেশ দিয়ে থাকে এবং কন্ট্রোল করে থাকে। কিন্তু একজন লিডার সবসময় সততা বা আদর্শ দিয়ে ইন্সপায়ার করে এবং তাদেরকে জায়গা করে দেয় যে এভাবে করে কাজ করে তোমরা উপরে উঠতে পারবে। আমাদের লিডারশিপের মধ্যে যে জিনিসটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টের সাথে খুব যায়, একজন লিডারের অবশ্যই ভালো প্ল্যান থাকতে হবে, একজন লিডারের অবশ্যই ভালো টিম থাকতে হবে, একজন লিডারের ভালো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে, একজন লিডারকে অবশ্যই বিজনেসম্যান হতে হবে। মিন্স প্ল্যান, টিম, ডিসিশন, বিজনেস। প্ল্যান, টিম, ডিসিশন, বিজনেস। এই চারটা জিনিস যদি থাকে আপনি একজন ভালো লিডার পাবেন। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমি একজন লিডার হবো বা আমি একজন লিডার হতে চাই? আমি আশা করব যে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, যারা আজকের আলোচনা শুনেছি, জি আমরা যারা ধন্যবাদ, যারা কমেন্টস করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে আজকে যে আলোচনাগুলো হয়েছে একজন ডিস্ট্রিবিউটরকে বা একজন লিডারকে পারফেক্ট হওয়ার জন্য খুব সামান্য কিছু আলোচনা, কিন্তু বেসিক লিডারশিপ যদি চিন্তা করি এই জিনিসগুলো আমাদের দরকার। এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমি একজন লিডার হতে চাই? যদি আমরা সিদ্ধান্ত নিই যে ইয়েস আমি একজন লিডার হতে চাই, তাহলে অবশ্যই উপরের বিষয়গুলো কার্যকরভাবে আমাদের সবার মেনে নেওয়া উচিত। লিডারশিপ বলছেন একজন বিখ্যাত একজন কোচ, উনি বলেছেন লিডারশিপ ক্যানট রিয়েলি বি টট। এটা শুধু বলা বা চিন্তা করা বা বগর বগর করার বিষয় নয়, বাট ইট ক্যান অনলি বি লার্ন। এটা শিক্ষার বিষয়। তার মানে কি আমি যত বড় হই, যত উপরে যাই, আমাকে অবশ্যই কি করতে হবে? শিখতে হবে। দেন লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, who knows the way, goes the way and shows the way. সেই একজন লিডার যে কি সে একজন লিডার যে ওয়েটা জানে, কোথায় যাব। এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, এবং সে সেই রাস্তায় যায়, এন্ড শোজ দ্য ওয়ে, এবং অন্য মানুষকে ওই রাস্তা দেখায়। তাহলে সে একজন লিডার। বাংলাদেশের সফল লিডাররা শেখ আবেদ আলী আমাদের একজন স্টার, আমাদের একজন গোল্ড লাইন লিডার, আমাদের খুলনা অঞ্চলের লিডার, যিনিও টিএনসি থেকে লাক্সারি কার, ইয়াচ, প্রাইভেট প্লেন এন্ড বিলা ফান্ড অর্জন করেছেন। মিস্টার বিশ্বনাথ রায় স্টার গোল্ড লাইন লিডার, তিনিও লাক্সারি কার এবং ইয়াচ ফান্ড অর্জন করেছেন। মিস্টার শামসুদ্দিন সুপন স্টার গোল্ড লাইন লিডার, যিনিও কোম্পানি থেকে লাক্সারি কার, ইয়াচ, প্রাইভেট প্লেন এন্ড বিলা ফান্ড অর্জন করেছেন। আমাদের মাহবুব স্যার আমাদের স্টার গোল্ড লাইন, উনিও কোম্পানি থেকে লাক্সারি কার, ইয়াচ, প্রাইভেট প্লেন এন্ড বিলা ফান্ড অর্জন করেছেন। মিস্টার পেয়ার আহমেদ চৌধুরী স্টার গোল্ড লাইন লিডার, যিনিও কোম্পানি থেকে লাক্সারি কার, ইয়াচ এন্ড প্রাইভেট প্লেন ফান্ড অর্জন করেছেন। আমাদের মিস্টার ফখরুল হাসান সরকার টু স্টার ডিরেক্টর, তিনিও আমাদের কোম্পানি থেকে লাক্সারি কার, ইয়াচ এবং প্রাইভেট ভিলা ফান্ড অর্জন, প্রাইভেট প্লেন ফান্ড অর্জন করেছেন। এবং একটা স্পেশাল আমাদের গ্লোবাল ওপিপি কম্পিটিশনে পরপর দুবার উনি ফার্স্ট ক্যাটাগরিতে রিওয়ার্ড অর্জন করেছেন। আমি বলবো যে দেখেন, আমি তাদেরকে দেখলাম, আরো অসংখ্য সাকসেস লিডার আছে যাদের অনেকেরই স্লাইড আমার এখানে সংযোজন নাই, দেখাতে পারিনি। আমি আপনাদেরকে বলবো যে আসলে ব্যবসাটা আমার বিজনেস, ব্যবসাটা আমাদের বিজনেস। যদি আমাদের চিন্তা করি তাহলে সবাই মিলে আমরা কাজটা করতে পারি।
যদি আমাদের চিন্তা করি তাহলে আমরা সবাই মিলে কাজটা করতে পারি। আর যদি আমরা সবাই মিলে কাজটা করি তাহলেই কেবল আমরা এখান থেকে একটা ভালো বিজনেস তৈরি করতে পারবো। আমার বিশ্বাস আমরা সবাই আন্তরিকতার সাথে কাজটা করব, এবং এই কাজটা সঠিক নিয়মে করার মাধ্যমে আমরা সবাই ব্যবসায়িকভাবে লাভবান হব। এবং সাথে সাথে এই করোনা পরিস্থিতিতে সবাই সেফটির বিষয়গুলো সবাই এনশিওর করব। বাহিরে যখন যাব, জনসমাগমে যাব, রাস্তায় যাব, অবশ্যই মাস্ক ব্যবহার করব, স্যানিটাইজার যতটা সম্ভব ব্যবহার করব। এরকম বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন আমরা চলবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। পাশাপাশি উসিলা হিসেবে টিএনসির প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করব, এবং আরো কার্যকর বিভিন্ন প্রক্রিয়া আমরা সবাই জানি, সেটা সবাই ব্যবহার করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আমি আশা করব আবার সহসায় আগামী এই মাসের 18 তারিখে আমাদের মার্কেটিং প্ল্যান অ্যানালাইসিস একটা প্রোগ্রাম আছে। আমার বিশ্বাস আপনারা সবাই অংশগ্রহণ করবেন, টিমের লিডারদের প্রত্যেককে ইনভাইট করবেন। ইনশাআল্লাহ অনেক সুন্দর পরিসরে আমাদের মার্কেটিং প্ল্যান অ্যানালাইসিস প্রোগ্রামটি আমি উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। আমি আহ্বান জানাবো নাজমুল ভাইকে প্রোগ্রামের সমাপনী, এবং এই মুহূর্তে আমাদের কিছু প্রমোশনের বিষয় আছে, সেই প্রমোশনাল বিষয়গুলো উপস্থাপন করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই লাইনে থাকবেন, আমাদের প্রমোশনের বিষয়গুলো উপস্থাপন করবেন নাজমুল ভাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ মিস্টার কামরুজ্জামান। তার একটা চমৎকার সেশন আমরা দেখলাম। আমরা অনুরোধ জানাবো আপনাদের সকলকেই যে আজকের এই প্রোগ্রামটি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখেছেন বলে আমরা বিশ্বাস করি। এবং দ্বিতীয় আরেকটি যে বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমাদের 2টি প্রমোশন প্ল্যান আছে। এ মাসে 2টি প্রমোশন প্ল্যান ইতিমধ্যেই আমাদের প্রমোশন প্ল্যান 2টি পাবলিশ হয়েছে, এবং আপনারা সেই প্রমোশন প্ল্যান নিয়ে আমি অল্প কিছু সময় একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এবং সেই প্রমোশন প্ল্যানটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, এবং সেক্ষেত্রে প্রমোশন প্ল্যানটি হচ্ছে যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এই 2টি প্রমোশন প্ল্যান আমাদের মূলত এখন চলছে। এবং তার মধ্যে 1 নম্বর প্রমোশন প্ল্যানটি হচ্ছে বিডি ক্যাশ ইনসেনটিভ। ঠিক আছে, একটা হচ্ছে বিডি ক্যাশ ইনসেনটিভ। বিডি ক্যাশ ইনসেনটিভে বলা হচ্ছে যে প্রমোশন পিরিয়ড হচ্ছে 27 জুন থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত, এবং এখানে হচ্ছে অ্যাসেসমেন্ট কোয়ালিফিকেশন 4 স্টার এবং অ্যাবাভ, এবং অবশ্যই যে কোনো একটি কার্ড মেম্বার হতে হবে, ব্রোঞ্জ কার্ড, অ্যাটলিস্ট মিনিমাম ব্রোঞ্জ কার্ড মেম্বার হতে হবে, এবং প্রতি মাসে মূলত এটি সেলস ক্লোজিংটা হবে। এবং যারা এই প্রমোশন প্ল্যানের যে কন্ডিশন হচ্ছে, 3টি কন্ডিশন রয়েছে। তার মধ্যে 1 নম্বর কন্ডিশন হচ্ছে যারা 6 স্টার তাদের অবশ্যই 20 পিভি থাকতে হবে, এবং যারা 7 স্টার তাদের 50 পিভি থাকতে হবে। এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে 2টি স্পন্সর করতে হবে। আর যদি একজন 2টা নিউ 4 স্টার যদি কেউ স্পন্সর করে, সেক্ষেত্রে সেই প্রমোশন প্ল্যানের ক্যাটাগরিতে আসবে। যদি 2টি নিউ 4 স্টার যদি স্পন্সর করে, সেক্ষেত্রে 1640 টাকা। যদি 3টি 4 স্টার নতুন 4 স্টার যদি স্পন্সর করে, তাহলে 2460 টাকা। এবং 4টি 4 স্টার যদি কেউ স্পন্সর করে, তাহলে 3280 টাকা। মনে রাখতে হবে ম্যাক্সিমাম পার মান্থ স্পন্সর করা যাবে হচ্ছে 4টা, অর্থাৎ 3280 টাকা। এটা হচ্ছে প্রতি মাসে। এবং এই সাথে যে অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে যে এই মাসে 1 মাসের 4 স্টার স্পন্সর 4 স্টার পরের মাসের জন্য ফরওয়ার্ড করা যাবে না। এবং আমাদের এই রিওয়ার্ড মানিটি অবশ্যই সরকারি যে গভর্নমেন্ট, যে বাংলাদেশ গভর্নমেন্ট ল আছে, সেই ল অনুযায়ী তারা টিডিএস ডিডাক্ট করে এই ক্যাশ ইনসেনটিভ মূলত আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে দেওয়া হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রমোশন ইভালুয়েশন ইজ লিমিটেড টু সেলস পারফরম্যান্স ইজ বাংলাদেশ অনলি, এবং এটি শুধুমাত্র বাংলাদেশ সেলস পারফরম্যান্সের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আরেকটি প্রমোশন প্ল্যান আমাদের চলছে, সেটি হচ্ছে বিডি গিফট প্রমোশন পলিসি। বিডি গিফট প্রমোশন পলিসিতে যেটি বলা হচ্ছে যে এই যে প্রমোশন প্ল্যানের ক্ষেত্রে সময়কাল হচ্ছে 3 মাস, হচ্ছে অর্থাৎ জুন 27 থেকে সেপ্টেম্বর 26 পর্যন্ত। এবং এটার কোয়ালিফিকেশন হচ্ছে অ্যাসেসমেন্ট কোয়ালিফিকেশন 5 স্টার এবং অ্যাবাভ। অবশ্যই যে কোনো একটি কার্ড মেম্বার হতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম ব্রোঞ্জ কার্ড মেম্বার হতে হবে। 3 মাস হচ্ছে অ্যাসেসমেন্ট পিরিয়ড, এবং 3 মাস পরে গিয়ে আগের প্রমোশন ক্যাশ ইনসেনটিভ যেটি ছিল, সেটা হচ্ছে যে প্রতি মাসে এটা ক্যালকুলেশন হতো। কিন্তু এই প্রমোশন পলিসি অর্থাৎ বিডি গিফট প্রোমো, এটা কিন্তু 3 মাস পরে গিয়ে
অ্যাসেসমেন্ট হবে, অর্থাৎ 3 মাসের প্রমোশন পলিসি এটি। এবং এই ক্ষেত্রে যেটি আছে যে অবশ্যই পার্সোনাল পিভি যারা 6 স্টার তাদের পার্সোনাল পিভি থাকতে হবে 20 পিভি, যারা 7 স্টার তাদের 50 পিভি এবং যারা 8 স্টার তাদের 100 পিভি, এবং যারা 8 স্টার 100 পিভি তাদের ক্ষেত্রে টিএনপিভি থাকতে হবে 1500 পিভি এবং জিপিভি থাকতে হবে 800 পিভি। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন হচ্ছে যে এই কন্ডিশনটা হচ্ছে গিফট রেমেডি রিডেমশন টেবিল। এই টেবিল অনুযায়ী অর্থাৎ যদি কেউ 27/6/2020 এর আগে যদি কেউ থাকেন যিনি থাকবেন এবং নিউ হিসেবে যদি জয়েন করে, এই সময়ের আগে যদি রিং হিসেবে জয়েন করে তাদের র্যাঙ্কিং স্ট্যাটাস থাকবে এরকম। যদি এই সময় যদি কেউ নিউ হিসেবে জয়েন করে যে 5 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করেন এবং তার জিপিবি যদি 2000 হয় সেক্ষেত্রে তিনি ফ্রিজ পিউরিফায়ার গিফট হিসেবে পাবেন। যদি সে নিউ হিসেবে জয়েন করে সরাসরি 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারে এবং সেক্ষেত্রে তার জিপিবি যদি 6000 হয় সেক্ষেত্রে স্মার্টফোন 1 তিনি অ্যাচিভ করতে পারবেন, গিফট হিসেবে পাবেন। যদি 3 স্টার বা 4 স্টার হয় এবং যদি 5 স্টার হিসেবে সে যদি আপগ্রেডেড হয় সেক্ষেত্রে সে 2000 জিপিবি যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে একটা ফ্রিজ পিউরিফায়ার পাবে। 3 স্টার বা যদি সে 3 স্টার এবং 4 স্টার যদি সরাসরি 6 স্টার হতে পারে এবং জিপিবি যদি 6000 হয় সেক্ষেত্রে স্মার্টফোন 1 পাবে। যদি 5 স্টার থেকে 6 স্টার হয় সেক্ষেত্রে সে জিপিবি যদি 2500 হয় সেক্ষেত্রে ফ্রিজ পিউরিফায়ার পাবে। যদি 5 স্টার থেকে 6 স্টার হয় এবং সেক্ষেত্রে তার জিপিবি যদি 7000 থাকে সেক্ষেত্রে স্মার্টফোন 1 পাবে। যদি 6 স্টার থাকে এবং সেক্ষেত্রে তার কোনো র্যাঙ্ক আপগ্রেডেশন না হলেও চলবে, তিনি 6 স্টার আছেন তার কোনো র্যাঙ্ক আপগ্রেডেশন হয়নি কিন্তু তার জিপিবি আছে, জিপিবি উন্নত হয়েছে 3000, মোর দেন 3000 সে যদি ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে তিনি একটা ফ্রিজ পিউরিফায়ার গিফট হিসেবে পাবেন। যদি 6 স্টার থেকে 7 স্টার র্যাঙ্ক আপডেট করেন সেক্ষেত্রে সে 8000 যদি জিপিবি থাকে মোর দেন 8000 সেক্ষেত্রে সে স্মার্টফোন 1 পাবেন। যদি 7 স্টার যদি 3000 জিপিবি সে যদি র্যাঙ্ক আপগ্রেড না করলেও হবে, যদি সে 3000 জিপিবি যদি সে আপগ্রেড করতে যদি সেল করতে পারে সেক্ষেত্রে সে ফ্রিজ পিউরিফায়ার গিফট হিসেবে পাবে। যদি 7 স্টার এবং সেই ক্ষেত্রে যদি তার 7 স্টারের ক্ষেত্রে আরো কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে যে তার বিগ লেগে থাকতে হবে 5000, তার একটা স্মল লেগে থাকতে হবে 2500 এবং আদার্স লেগে থাকতে হবে হচ্ছে 2500 এবং তার জিবিবি থাকতে হবে 2400। যদি এটি সে করতে পারে তাহলে সে স্মার্টফোন 2 সে অ্যাচিভ করতে পারবে। যদি 8 স্টারের ক্ষেত্রে যদি সে শুধু 2400 পিবি যদি সে জিপিবি হিসেবে যদি সে ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে ফ্রিজ পিউরিফায়ার পাবে। এবং যদি সেই 8 স্টার যদি 8000 পিবি তার একটা বড় লেগে যদি সে করতে পারে, বড় লেগে সে অ্যাচিভ করতে পারে এবং অথবা এবং সেই সাথে তার একটা সিঙ্গেল ছোট লেগে যদি 3500 পিবি এবং তার যদি ওভারঅল তার যদি তার যে আদার্স লেগ আছে সেই লেগে যদি 3500 পিবি হয় এবং তার জিপিবি যদি 2400 পিবিতে চেয়ে উন্নত করতে পারে সেক্ষেত্রে সে স্মার্টফোন 2 অ্যাচিভ করতে পারবে। এই প্রমোশন প্রণয়নের ক্ষেত্রে আরো কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে দ্য প্রোমো কোয়ালিফায়ার নেম লিস্ট উইল বি রিলিজ আফটার 15 অক্টোবর টু 22। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যেহেতু আমাদের 3 মাসের প্রমোশন পলিসি, অর্থাৎ 15 অক্টোবরের পরে গিয়ে প্রমোশন পলিসি যা কারা কি রিওয়ার্ড অর্জন করেছেন সেই বিষয়টি নিয়ে মূলত সেই লিস্টটা পাবলিশ করা হবে। এবং আরেকটি যে কন্ডিশন সেটি হচ্ছে যে ইচ কোয়ালিফায়ার ক্যান অনলি রিচিভ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিওয়ার্ড, যে কোনো একটি রিওয়ার্ড সে অ্যাচিভ করতে হবে। যে একজন হয়তোবা সে 5 স্টার অ্যাচিভ করেছে, 6 স্টার অ্যাচিভ করেছে, 7 স্টার অ্যাচিভ করেছে, কোনটা পাবে না, সর্বোচ্চ যেটা আছে সর্বোচ্চ সেটি সে অ্যাচিভ করতে পারবে। এবং প্রমোশন ইভালুয়েশন ইজ লিমিটেড টু দ্য বাংলাদেশ সেলস অনলি, এবং সেই সাথে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড রিজার্ভ দ্য ফাইনাল রাইট টু ইন্টারপ্রেট দিস প্রমোশন পলিসি। অর্থাৎ কোম্পানি তার নিজস্ব ক্ষমতা রাখে যে কোনো সময় এই প্রমোশন পলিসি যে কোনো শর্ত পরিবর্তন করবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য এবং পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এছাড়া আমাদের আজকের এই প্রোগ্রামটি আমাদের ইউটিউবে লাইভ হয়েছে। আপনারা যারা এখনো এই প্রোগ্রামে আছেন আমরা আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনারা এই ইউটিউবে যাবেন এবং প্রত্যেকে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা রেগুলার আপনার এই ইউটিউবে যখনই আমরা কোনো নতুন কোনো ইনফরমেশন দিব, নতুন কোনো ভিডিও দিব, সেটি আপনাদেরকে নোটিফাই করবে এবং আপনি দেখতে পারবেন। এবং শুধু তাই নয়, আজকের এই প্রোগ্রামটি আপনি চাইলে আপনি যদি আপনার যে পরিচিত বন্ধু মহল আছে, আত্মীয় স্বজন আছে, যারা আপনার নতুন গেস্ট আছে, যারা আপনার ডাউনলাইন আছে, তারা যারা আজকের এই প্রোগ্রামটি দেখেনি তাদেরকেও আপনারা
আপনারা এই লিঙ্কটা যদি তাদেরকে মেসেজ করে দেন, তারা যখন এখানে বসে থেকে এই লিঙ্কটা দেখবে, তারাও এই আজকের এই ট্রেনিংটা তারা দেখে জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, রিয়ালাইজ করতে পারবে যে তিয়ানসি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। সো এখানে কাজ করে আমরা সফল হতে পারি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।